প্রথম দফার পর দ্বিতীয় দফা নজিরবিহীন এক বিধানসভা ভোটের সাক্ষী থাকল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা, কড়া ভূমিকায় পুলিশ, ছাপ্পা নেই, রিগিং নেই, বোমা গুলি নেই, প্রাণহানি নেই। তুমুল উৎসাহে ভোট দিলেন ভোটাররা। উপচে পড়ল ইভিএম। এ যেন আক্ষরিক অর্থে এক অন্য ভোট। কিন্তু বাম্পার ভোটে লাভ হলো কার? পরিবর্তন না প্রত্যাবর্তন তা জানা যাবে ৪ঠা মে। তবে তার আগে বিভিন্ন সমীক্ষক সংস্থা এক্সিট পোল করেছে। টুডেস চাণক্যর বুথফেরত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৯২টিতে জিততে পারে বিজেপি, অর্থাৎ প্রথমবার ক্ষমতায় আসতে পারে তারা। তৃণমূল ১০০টি আসন পেতে পারে, অর্থাৎ ক্ষমতা হারাতে হতে পারে তাদের। অন্যান্য দল ২টি আসনে জিততে পারে। বুথফেরত সমীক্ষা অনুযায়ী এই আভাসে তৃণমূল ও বিজেপির ক্ষেত্রে ১১টি আসন কম বেশি হতে পারে। অন্যান্য দলের ক্ষেত্রে আসন ২টি বাড়তে বা কমতে পারে। টুডেস চাণক্যর বুথফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপির ঝুলিতে যেতে পারে ৪৮% ভোট, তৃণমূল ৩৮% ভোট পেতে পারে, অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে ১৪% ভোট। সমীক্ষা অনুযায়ী প্রতিটি দলের ভোট শতাংশই ৩% কম বেশি হতে পারে। চাণক্য স্ট্র্যাটেজিস্টের এক্সিট পোল। বিজেপিকে ১৫০ থেকে ১৬০টা আসন দেওয়া হয়েছে, তৃণমূলকে দেওয়া হয়েছে ১৩০ থেকে ১৪০টা আসন, কংগ্রেস পেতে পারে এই এক্সিট পোল অনুযায়ী ২ থেকে ৪টে আসন, অন্যান্যরা পেতে পারে ৪ থেকে ৬টা আসন। আর এবার চাণক্যর ভোটের শতাংশের হিসেব। বিজেপি পেতে পারে ৪৩ থেকে ৪৫% ভোট, তৃণমূল পেতে পারে ৪০ থেকে ৪৩% ভোট, কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৬% ভোট, অন্যান্যরা পেতে পারে ৮ থেকে ১০%। এবার আসবো প্রজাপোলের এক্সিট পোল। প্রজাপোল বলছে বিজেপি এই রাজ্যে পেতে পারে ১৭৮ থেকে ২০৮টা আসন, তৃণমূল পেতে পারে ৮৫ থেকে ১১০টা আসন, অন্যান্যরা পেতে পারে ০ থেকে ৫টা আসন। এরপরে আসবো ম্যাট্রিজের এক্সিট পোল। ম্যাট্রিজ বলছে বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২৫ থেকে ১৪০টা আসন, অন্যান্যরা পেতে পারে ৬ থেকে ১০টা আসন। এবার ভোটের শতাংশের হিসেব ম্যাট্রিজ অনুযায়ী বিজেপি পেতে পারে ৪৩% ভোট, তৃণমূল পেতে পারে ৪১% ভোট, অন্যান্যরা পেতে পারে ১৬% ভোট। এরপর পোল ডায়েরির এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে ১৪২ থেকে ১৭১টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে ৯৯ থেকে ১২৭টা আসন, কংগ্রেস পেতে পারে ৩ থেকে ৫টা আসন, বামফ্রন্ট পেতে পারে ২ থেকে ৩টে আসন, অন্যান্যরা পেতে পারে ০ থেকে ১টা আসন। এবার পোল ডায়েরির ভোটের শতাংশ হিসেব বলছে বিজেপি পেতে পারে ৪৬% ভোট, তৃণমূল কংগ্রেস পেতে পারে ৪০% ভোট, কংগ্রেস পেতে পারে ৫% ভোট, বামফ্রন্ট পেতে পারে ৭% ভোট, অন্যান্যরা পেতে পারে ২% ভোট। এবার আসবো পিপলস পালসের এক্সিট পোল। পিপলস পালস তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে। তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৭৭ থেকে ১৮৭টা আসন, বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টা আসন, বামফ্রন্ট জোট হিসেবে পেতে পারে ০ থেকে ১টা আসন, কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টে আসন। এবার আসবো পি মার্কের এক্সিট পোল। পি মার্ক বলছে বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৭৫টা আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১১৮ থেকে ১৩৮টা আসন, অন্যান্যরা পেতে পারে ২ থেকে ৬টা আসন। এরপরে আসবো নতুন সদ্য ইনক্লুশন জনমত পোলস। জনমত পোলসের এক্সিট পোল তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখছে। জনমত পোলস বলছে তৃণমূল পেতে পারে ১৯৫ থেকে ২০৫টা আসন, বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টা আসন, কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টে আসন, বামফ্রন্ট পেতে পারে ০ থেকে ১টা আসন, অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৫টা আসন। আর এবার জনমত পোলসের ভোটের শতাংশ হার কি বলছে? তৃণমূল পেতে পারে ৫০% ভোট। আই রিপিট, তৃণমূলকে জনমত পোলস দিচ্ছে ৫০% ভোট পেতে পারে এক্সিট পোলে বলছে জনমত পোলস। বিজেপি পেতে পারে ৪১% ভোট, কংগ্রেস পেতে পারে ৩% ভোট, বামফ্রন্ট পেতে পারে ৩% ভোট, অন্যান্যরা ৩%। এবার আসবো আরেকটি নতুন ইনক্লুশন, এটা জেভিসির এক্সিট পোল। জেভিসি বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩৮ থেকে ১৫৯টা আসন, বিজেপি পেতে পারে ১৩১ থেকে ১৫২টা আসন,
কংগ্রেস পেতে পারে 0 থেকে 2 আসন, অন্যান্যরা পেতে পারে 0 থেকে 2 আসন। কিন্তু যারা ময়দানের সামনে থেকে লড়াই করেছেন অর্থাৎ প্রার্থীরা, তারা কি বলছেন? 294টি আসনের মধ্যে তাদের দল কটি আসন পেতে পারে? তৃণমূল ক্ষমতায় আসার পরে এই প্রথম একটা নির্বাচন, মমতা বিরুদ্ধে তৃণমূলের প্রতি ঘৃণায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে যে পার্সেন্টেজ অফ ভোট হয়েছে 2 দফাতে, সেটা প্রতিষ্ঠান বিরোধী, সরকার বিরোধী, মমতা বিরোধী। এবং যারা 13 সালের পর থেকে ত্রিস্তর পঞ্চায়েত, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, বিধানসভা এবং লোকসভায় ভোট দিতে পারেনি, তারা ভোট দিয়েছে। এবং তৃণমূলীদেরও ভোট দিতে দেয়নি এই মমতার দল বা এই দুর্বৃত্তরা এবং পুলিশেরা। সুতরাং সেই ভোট তো বিরুদ্ধে গেছে। তা নাহলে যে মমতা শুধু মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে বেরোয় বিকেলে, সে সকাল থেকে পড়ে রয়েছে। কত বড় নেত্রী! হ্যাঁ, বিজেপি 168 থেকে 174, বামেরা বা কংগ্রেস মাল্টিপার্টি সিস্টেমে কিছু সিট ওদের পাওয়া উচিত। যাই হোক, সেটা তো মানুষ ঠিক করবে। তৃণমূল কংগ্রেস 225টার মতন, 220 থেকে 225টা সিটে জিততে চলেছে। এর কারণ হচ্ছে, একটা হচ্ছে যে মানুষের মধ্যে যে একটা অসম্মান হয়েছে এসআইআর নিয়ে। প্রত্যেকটা মানুষ তারা অসম্মান বোধ করেছে যখন তার পরিচয় নিয়ে একটা দ্বন্দ্বে ফেলা হয়েছে তাকে। বাংলার মানুষের আত্মসম্মান বোধটা অনেক বেশি, তাই একটা মানুষের মধ্যে ক্ষোভ আছে। দ্বিতীয়ত, মমতা ব্যানার্জির যে সোশ্যাল স্কিমগুলো গরিব মানুষের স্বার্থে, সবাই পায় এই স্কিমগুলো, কিন্তু সবথেকে বেশি উপকার পায় হলো গরিব মানুষ। আজকে বিজেপি চুরি করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, কারণ মানুষ বিশ্বাস করে না। যেহেতু 15 লাখ টাকা যেটা দেবেন বলেছিলেন মোদি সাহেব, প্রত্যেকটা অ্যাকাউন্টে দেননি, তাই তাদের কোনো যেটা প্রমিস সেটাকে ওনারা বিশ্বাস করেন না মানুষ। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফা এবং দ্বিতীয় দফায় যখন 90% উপর ভোট পড়ে, খুব সহজভাবে মানুষ জানিয়ে দিয়েছেন যে আর এই ভোটের দিনকে আমরা ছুটির দিন হিসেবে একদমই ভাবছি না, যে আমি বাড়িতে পরিবারের সঙ্গে একটু রেস্ট করব, রোদ্দুরে একটুখানি বিশ্রাম নেব, আর বাকি প্রতিবেশীরা ঠিক করে দেবেন, যেমন চলছে তেমনই চলুক। এই ভাবনা থেকে মানুষ যখন সরে এসে 90% উপরে নিজের ভবিষ্যৎ নিজে গড়বার জন্য বেরিয়ে আসেন, তখন স্পষ্টই যেভাবে রাজ্য চলছে তার যে বদল চাইছেন, সেই প্রেডিকশনটা সোজা করে দিয়ে দেন। আমাদের হাওড়া শিবপুরের মায়েদের বোনেদের মধ্যে যে সরকার পাল্টাবার একটা বড় তাগিদ, যারা নিজের পরিবার পরিজন এলাকার যে নাগরিক প্রতারণা তৃণমূল করেছে, যে সামাজিক প্রতারণা তৃণমূল করেছেন, এখান থেকে কলকারখানার অবস্থা খারাপ করে দিয়ে, বেকারত্ব বাড়িয়ে, রাস্তাঘাট নোংরা করে দিয়ে 15 বছর ধরে, তার বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন মূলত আমাদের মায়েরা বোনেরা, যা অভাবনীয়। আমি আমার পুরো ফোকাসটাই আমার নিজের বিধানসভায় ছিল। আমি সকাল 4:30 থেকে বিধানসভায় ছিলাম, রাত্রি 1টা অবধি রাস্তা। আমার বিধানসভায় যদি 1 ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতবে। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কোন কোন সমীক্ষক সংস্থা কি বলছে। যে সেই 2005 সাল থেকে আমি এবিপি আনন্দে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল আপনাদের সামনে রাখি। দেখুন, পঞ্চায়েত থেকে পুরসভা, লোকসভা থেকে বিধানসভা, প্রত্যেকটা নির্বাচনে আমার বলতে কোনো এখন দ্বিধা নেই যে এই সমীক্ষার অ্যাকিউরেসি নিয়ে প্রচণ্ড প্রশ্ন আছে এবং এসআইআরের পরে এই কাজটা কঠিন। তারা মূলত মনে করছেন যে এসআইআরের মানে ম্যাথমেটিক্সটা বিজেপির পক্ষে যাচ্ছে। অর্থাৎ যে 27 লক্ষ নাম বা সব মিলে যে নামগুলো বাদ গেছে 90 লক্ষর মতন, এই মানে শুদ্ধ ভোটার বা 27 লক্ষ মানুষের বাদ যাওয়া, এই ম্যাথমেটিক্সটা কাজ করছে, এটা তারা মনে করছেন। দ্বিতীয়, এই বিপুল সংখ্যক যে ভোট, এই ভোট আমরা সাধারণত মুসলিম ভোটের পোলারাইজেশনের ইম্প্যাক্ট কী হয় সেটা গত কয়েক বছর দেখেছি। মুসলমান ভোটরা যদি লাস্ট কয়েকটা বছর ধরে যখন ভোট দিচ্ছিল তৃণমূলের পক্ষে দিচ্ছিল, কিন্তু এবার যখন আমরা ভোটটা দেখলাম যে 93% লোক ভোট দিচ্ছে, তার মধ্যে মুসলিম আর হিন্দু আলাদা করা যাচ্ছে না, মানে কার্যত হিন্দুরাও সমপরিমাণে আরও বেশি পরিমাণে ভোট দিচ্ছেন। তাহলে হিন্দু ভোটের পোলারাইজেশন যদি হয়
বা বিপুল পরিমাণে যে মধ্যবিত্ত উচ্চবিত্ত হিন্দুরা ভোট দিতে আসলেন, এটা পোলস্টাররা মনে করছেন যে এইটা বিজেপির পক্ষে সহায়ক হতে পারে। এটা হলো দ্বিতীয় তাদের মানে ফলাফলের রাখার পেছনে দ্বিতীয় যুক্তি। তাদের তৃতীয় যে যুক্তিটা সেটা হলো একটা মানে 15 বছরের সরকার চলেছে, একটা টোটাল মানে একটা অ্যান্টি ইনকম্বেন্সি খুব স্ট্রংলি দেখা গেছে, কিন্তু তাদের মানে তারা এত তীব্র সরকার বিরোধী প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটা তাহলে তো 200-র উপরে আসন পাওয়া উচিত, তাহলে পেল না কেন? তখন তারা বলছেন যে এই যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সেটাও আবার পোলারাইজেশন ভিত্তিতে হয়েছে, অর্থাৎ সরকার বিরোধী বহু সংখ্যক মানুষ, কিন্তু তাদের মধ্যে মুসলিম সমাজের মানুষ যারা তাদের কাছে অপশন নেই, তারা সরকার বিরোধী হওয়া সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বা অন্য কোনো দলকে ভোট দিয়েছেন, বিজেপিকে ভোট দেননি। সেই কারণেই বিজেপি ক্লিন সুইপ বা 2/3 মেজরিটি পাবে না। অঙ্গ কলিঙ্গ ইতিমধ্যেই জয় করেছে বিজেপি। এবার পশ্চিমবঙ্গে জয়ী হলে দখলে আসবে বঙ্গ। স্বপ্ন পূরণ হবে নরেন্দ্র মোদীর। মাঠে পড়ে থেকে যে লড়াই অমিত শাহ করেছেন তাও সার্থক হবে বিজেপি। উল্টো দিকে ক্ষমতা ধরে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত গোটা রাজ্য চষে বেরিয়েছেন, সব আসনে নিজেকে সামনে তুলে ধরছেন। লক্ষ্য একটাই, চতুর্থবারের জন্য জয়। 4 তারিখে আমরা নিশ্চিতভাবেই ভালো মেজরিটিতে আসছি। সেটা রেশিওটা আমি এইভাবে বলছি যে 11 যা পেয়েছিলাম 16 তার থেকে বেশি পেয়েছি, 16 যা পেয়েছিলাম 21 তার থেকে বেশি পেয়েছি। এবং এবারও ন্যাচারালি এই সময়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বেশি কাজ করেছেন। এসআইআরের ফলে মানুষের যে পরিমাণ হয়রানি হয়েছে, যে পরিমাণ, এবং এই এসআইআর করতে করতে প্রায় 250 মানুষ মারা গেছে, এগুলো মানুষ ভোলেনি। এগুলো নিশ্চিতভাবে মানুষ তার ভোট কাস্ট করবে। অ্যান্টি ইনকামবেন্সি বা ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে লোকে ভোট দেয়, বা তার কিছু কিছু নেগেটিভ সাইড থাকে সেগুলোর জন্য ভোট দেয়। একই সঙ্গে আমি এটাও বলতে চাই যে ক্ষমতায় তো বিজেপিও আছে, তাও তো সে দীর্ঘদিনে আছে। এই দুটোকে পাশাপাশি রাখলে আমাদের সাফল্যটা বেশি। আমরা 200 পার করবো অবশ্যই। এক্স্যাক্টলি 13 হবে না, 14 হবে না, 15 হবে না, 20 হবে, এটা আমি এক্ষুনি বলতে পারবো না। আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এই পুরো পশ্চিমবঙ্গকে চোরমুক্ত করবে। চোরদের স্থান পশ্চিমবঙ্গ বিধানসভা হবে না, সিন্ডিকেট বাসদের স্থান আমাদের পশ্চিমবঙ্গের নবান্নও হবে না, এবং কোনো ধর্ষক বা ধর্ষকদের সুরক্ষাকারী যারা সুরক্ষা দিয়েছে তারাও কেউ রাইটার্স বিল্ডিংয়ে তাদের স্থান হবে না। আমরা বাস্তবের ওপর কথা বলি এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজকে এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এবং পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবে। তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিপুল জয় নিয়ে, বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরে আসতে চলেছে। আমাদের শুধু এখন যেটা দেখার বা কৌতূহল যে গতবারের অর্থাৎ 2021 সাল থেকে আমরা আরও কতটা আসন আমরা এগিয়ে যেতে পারি মানুষের আশীর্বাদে। প্রয়াত বা শিফটেড সেই নামটা বাদ গেছে, 100 জন ছাত্রছাত্রী ছিল, 75 জন পরীক্ষা দিয়েছে, তা 90টা ছাত্রছাত্রী আছে, 75 জন পরীক্ষা দিলে পার্সেন্টেজটা বেড়ে যাবে। এর সঙ্গে বিরোধীদের নেচে ওঠার কোনো কারণ ঘটেনি। মিলিয়ে নেবেন, 4 তারিখ তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে ভোট বাড়বে, 1 ভোটের সংখ্যা বাড়বে, 2 ভোটের পার্সেন্টেজ বাড়বে, 3 ভোটের আসন সংখ্যা বাড়বে, এবং 4 1 এবং 2 আমরা যেখানে জিতব, যাদের হারিয়ে জিতব তাদের সঙ্গে আমাদের ডিফারেন্স বাড়বে। এই 4টে জিনিস ওভারঅল কম বেশি সব আসনে বাংলা জুড়ে ঘটবে, মিলিয়ে নেবেন। মানুষের সঙ্গে মিশে, মানুষের সঙ্গে কথা বলে, মানুষের বাড়ি গিয়ে আমার যেটা ধারণা হয়েছে, লড়াইটা হচ্ছে মমতা ভার্সেস জনতা। এখানে প্রার্থী কোনো ইস্যু নয়। মমতার বিরুদ্ধে চাকরি চুরি, দুর্নীতি, হাবি জাবি যা যা আছে, নারী নির্যাতন, অভয়া, সব কিছুর বিরুদ্ধে লড়াইটা হচ্ছে পাড়ার কাউন্সিলর, পাড়ার নেতা, তাদের অত্যাচারের বিরুদ্ধে। আর লড়াইটা হয়েছে মোদিজি, দেশ, এর ওপরে দাঁড়িয়ে। অতএব আমার ধারণা জনতা ভার্সেস মমতার লড়াই হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে। উনি নিজের হারের কান্নাটা সকাল থেকেই শুরু করে দিয়েছেন। উনি বুঝিয়ে দিয়েছেন যে টাটা বাই বাই, এটা বলে না দেখবে মাঝে মাঝে,
তো সেরকম উনি বুঝিয়ে দিয়েছেন। 7টা থেকে পাড়ায় পাড়ায় ঘুরছেন, চায়ের দোকানে চেয়ারে বসে পড়ছেন, ক্যাম্পে এসে বসছেন, যেগুলো আমরা করি। সেটা একটা মুখ্যমন্ত্রীকে কখনো, সে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অন্তত কখনো নিজের পাড়ায় শোভা দেয় না। এটা বোঝাই যাচ্ছে যে গণকেশ। স্বপ্ন পূরণ না স্বপ্নভঙ্গ, কি বলছেন প্রার্থীরা? এসআইআর এর জন্য স্বতঃস্ফূর্তভাবে ভোট দিক, সেটা তাদের হয়তো, আমার যেটা মনে হচ্ছে ফেস লসকে ঢাকার জন্য বা প্রোটেক্ট করার জন্য তাদের এই কথাটা বলতে হচ্ছে। শুধু এসআইআর তো কারণ হতে পারে না। 26,000 রবীন্দ্রনাথের দেশে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাচ্ছে, অভয়াকে খুন করে দিচ্ছে, 6টার পরে পোস্টমর্টম হয় না, তারপরেও পোস্টমর্টম হচ্ছে, বাবা মাকে না জানিয়ে 2টো মৃতদেহ সরিয়ে অভয়াকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। দুর্গাপুরে মেয়েটির ধর্ষণ, মুখ্যমন্ত্রী বলছেন 8টার পর মেয়েরা বেরিয়েছে কেন? এইগুলো নেওয়া যাচ্ছে না। এইটাই হচ্ছে কারণ যে মানুষ পরিবর্তন চাইছে। আমি বলেছি না, কোনো সরকার বেশি কাজ করে, কোনো সরকার হয়তো কম কাজ করবে, কোনো সরকার বেশি চুরি করে, কোনো সরকার কম চুরি করবে, কিন্তু এই ঔদ্ধত্য, এই ভাষা, এই রকম মানুষকে ডিমিন করা, অবজ্ঞা করা, এটা নেওয়া যাচ্ছে না। এটা বাংলার মানুষ নেবে না। আর সিদ্ধান্ত নিয়েছে 4 তারিখ পরিবর্তন হচ্ছে, আপনি স্ট্যাম্প পেপারে লিখে নিন। একটা হচ্ছে এসআইআর এর নাম করে সাধারণ মানুষের হয়রানি, ভোটারদের হয়রানি, জেনুইন ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা, নাগরিকত্ব প্রশ্ন তুলে দেয়া। আর দ্বিতীয়ত হচ্ছে ঠিক ভোটের শেষ প্রহরে, ভোট শুরু হওয়ার শেষ প্রহরে কেন্দ্রীয় বাহিনীর অসম্ভব বাড়াবাড়ি। এই দুটো ফ্যাক্টর কিন্তু এবছরের নির্বাচনের যে অভিমুখ সেটাকে অনেকটা পাল্টে দিয়েছে। তো স্বভাবতই এই এসআইআর এবং শেষ প্রহরের যে ঘটনাগুলো, কেন্দ্রীয় বাহিনীর বা নির্বাচন কমিশনের বাড়াবাড়ি, সব মিলিয়ে কিন্তু মানুষের মনে একটা রেখাপাত হয়েছে এবং এটা বোঝা গেছে যে এই রাজ্যকে নির্বাচন প্রক্রিয়া বা ক্ষমতা দখলের একটা বিশেষ চক্র কাজ করছে। সেই চক্রের পেছনে বর্তমান কেন্দ্রীয় শাসক দলের ভূমিকা আছে। এই ফ্যাক্টরগুলো কিন্তু এবারে পশ্চিমবাংলার নির্বাচনকে অনেকটা পরিবর্তন করে দিয়েছে, রেজাল্টের উপর তার প্রভাব পড়ছে। আমার নিজের ধারণা তৃণমূল কংগ্রেস 195 থেকে 210টার মতো সিট পাবে খুব সাধারণভাবে। কিন্তু এই যে ক্ষোভগুলো মানুষের, এটা যদি সত্যিকারের মনে হয় যে বাংলা বিরোধী একটা চক্রান্ত চলছে, তাহলে এটা 220-25 ছাড়িয়ে যেতে পারে। আমরা যেভাবে ওই 11তে যেভাবে ভোট হয়েছিল এখানে বা আরও অন্যান্য জায়গায় যেখানে ভোট হয়, সেখানে যদি খুব বেশি পরিমাণে যদি ভোট হয় 90%, 93-95%, তাহলে এটা ধরে নেওয়া যায় যে যারা রুলিং পার্টি আছে তার বিরুদ্ধে যাচ্ছে। ওরা তো চুরি করেছে যতদিন ছিল। আপনারা দেখেছেন, মানুষ, বাংলার মানুষ দেখেছে যে যারা খুব ডেসিফুসি মিনিস্টার, তারা কোটি কোটি টাকা নিয়ে ধরা পড়েছে, জেলে ছিল। স্বাস্থ্য থেকে, খাদ্য থেকে বা শিক্ষা থেকে যারা যারা ছিল তারা অনেকেই জেলে ছিল। আপনারা সবাই জানে, এটা মানুষ জানে, বাংলার মানুষ জানে। তো এরা এটা ছাড়া কিছু করেনি। টপ টু বটম যারা ছিল, হকার থেকে নিয়ে, পার্কিং থেকে নিয়ে, যারা সব টাকা পয়সা তছনছ করেছে এরা। তো মানুষ এবার ওটার জন্যই এগেনস্টেই ওই বিপরীত ভোটই পেয়েছে ওরা। এই বিপুল অংশগ্রহণের সত্যি সত্যি যদি কোনো সুইং দেখা যায়, এই বিপুল অংশগ্রহণের মানে কতটা ইম্প্যাক্ট সেই সুইংয়ের ওপর পড়েছে বলে শুভময়দার মনে হয়? হ্যাঁ, সুমনবাবু, মূল যে অঙ্কের কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে ভোট শতাংশের কথা বলা হচ্ছে, একটা ভোট শতাংশে বলা হয়েছে 46 আর 40, বাকি সব জায়গাতেই কাছাকাছি। সুতরাং এই কাছাকাছি জায়গাতে আসনের ট্রান্সফার করার যে অসরল রৈখিকতা বা নন লিনিয়ারিটি, সেটা কখনোই, যদি সব কিছু ভালোভাবেও হয়, তাতেও খুব বিশ্বাসযোগ্য নয়। এটা ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। এবার দেখুন, আমাদের তো 7 কোটির কিছু কম ভোট, 6,82,50,000 এরকম। তার মধ্যে 3টে ফ্যাক্টর দেখুন, তৃণমূল আর বিজেপিকে 3টে ফ্যাক্টর সামলাতে হবে। একটা হচ্ছে এসআইআরে প্রায় 91 লক্ষ নাম বাদ গেছে সব মিলিয়ে। এই 91 লক্ষ নাম বাদ যাওয়াটার কী এফেক্ট বুঝতে হবে। এক্সট্রা ভোট অলরেডি আমরা দেখেছি 21.5 লক্ষ পড়েছিল, এবং এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে যাচ্ছি, আমার ধারণা মোট ভোটটা গিয়ে পড়বে প্রায় 31 লক্ষ, 32 লক্ষতে অতিরিক্ত ভোট পড়বে, পার্সেন্টেজ নয় কিন্তু, আগের ভোটের চেয়ে একদম। এবং 3 নম্বর হচ্ছে, অনেকেই দেখালেন প্রায় 16% মতন ভোট পাবে তৃতীয় পক্ষ, যেটা 1 কোটির কাছাকাছি। এবার এই 3টেকে
ম্যানেজ করে এক একটা আসনে বসিয়ে তার থেকে প্রেডিক্ট করতে গেলে এক একটি আসনে তো প্রায় 20-30 হাজার ভোট একদিক থেকে অন্যদিকে চলে যেতে পারে, কারণ প্রায় 16% ভোট পেয়ে যাচ্ছেন এই তৃতীয় পক্ষ। 91 লক্ষ ভোট বাদ গেছে, যেগুলো কোনো কোনো জায়গায় 30-40 হাজার ভোট বাদ গেছে এক একটি কেন্দ্রে, এবং তার সঙ্গে ভোট পড়েছে অতিরিক্ত 30 লক্ষর ওপর, সব মিলিয়ে হতেই হবে। আগেই 21.5 লক্ষ হয়েছে, তার মানে গড়ে প্রতিটি কেন্দ্রে 10,000-এর বেশি ভোট পড়েছে। এবার তার মানে মোট একসঙ্গে ভাবলে এই তিনটেকে যোগ করলে প্রতিটি কেন্দ্রে প্রায় 60-70 হাজার ভোট, যেটা কোন দিক থেকে আসবে কোন দিকে যাবে এটা বোঝা একেবারে অসম্ভব বলে আমি মনে করি। এবং এই জায়গায় দাঁড়িয়ে কোনো রকমের ভবিষ্যৎবাণী, একটা তো মিলবেই, 5টা বেরিয়েছে, আরও 5টা বেরোবে, 10টার মধ্যে একটা মিলবেই। আমি বললাম তৃণমূল জিতবে বিজেপি হারবে, আরেকজন বললেন বিজেপি জিতবে তৃণমূল হারবে, এই দুজনের মধ্যে একজনেরটা তো মিলবেই। এইখানে কিন্তু মূল বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটা অঙ্কের কথা বারবার ভাবতে হবে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে যে আলোচনাটা হচ্ছে, তারা প্রচুর ভোট নাকি গোলমাল করে দিত, আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। তারা যদি প্রচুর ভোট গোলমাল করে দিত এবং সেই ভোটাররা এবার এলেন না এবং তার জায়গায় সকলে অত্যন্ত ভালো একটা নির্বাচন হয়েছে, তাহলে তো পুরো হিসেবটা আরও গুলিয়ে যাবে। কারণ এই যে একটা হিসেবে এলো প্রায় প্রতি আসনে 40-50 হাজার ভোটের নতুন করে মানুষ ভোট দিচ্ছেন, তার সঙ্গে আরও 20-30 হাজার যোগ হয়ে যাবে। ফলে এই জায়গাটায় দাঁড়িয়ে এই নির্বাচনকে অতীতের কোনো নির্বাচনের সঙ্গে তুলনা করা একেবারেই ঠিক হবে না। নজিরবিহীন ভোট, কঠিন লড়াই, কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। সোমবারই জানা যাবে ফল। ইভিএম খোলার আগে কি ঘুরছে প্রার্থীদের মনে? আমার মনে হয় সুইপ ভারতীয় জনতা পার্টির এ ঢেউ আটকাতে পারবে না, সুনামি। আমার ব্যক্তিগত অভিমত 2/3 ভোট সিট নিয়ে কিন্তু আসবে। 93-94% ভোট ঐতিহাসিক ভোট। অনেকেই বলছে যে ভগ্নাংশের নিচের যদি কমে যায় তাহলে তো এরকমই শতাংশ বাড়বে, তা কিন্তু নয়। আপনি যদি পুরোপুরি পরিসংখ্যানটা দেখেন, ভোটের কিন্তু নম্বরও বেড়েছে। এমন নয় যে খালি পার্সেন্টেজের কথা বলছি। সে 5 জনের মধ্যে 4 জন 4.5 জন বললে সাংঘাতিক পার্সেন্টেজ হয়, কিন্তু 5 লক্ষের মধ্যে কতজন বলছে সেটা দেখতে হবে। ভোটের দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছে। মোদিজি যে কথাটি বলেছে যে ভয় আউট, ভরসা ইন, তৃণমূল আউট, বিজেপি ইন, এই বার্তা পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে। কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে, বিজেপি আজ ঘরে ঘরে। আমি একদম প্রথম থেকেই বলেছি তৃণমূল আবার ক্ষমতায় আসছে, কারণ 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে মানুষের, বাম জামানায় মানুষ দেখেছে, তারপরে 15 বছর মমতাদিকে দেখেছে, মানুষ মমতাদির উন্নয়নকে বিশ্বাস করেছে, মানুষ মমতাদির কথা দেওয়াকে বিশ্বাস করেছে। মিনিমাম 230+, 100%। আমার মনে হয় আমি 35-40 হাজার ভোটে জিতব, শিওর। কনফিডেন্সের কারণ দেখুন, বিধায়ক যা দুর্নীতি করুক, মমতাদি উন্নয়ন দিয়ে সে জায়গাটা ভরে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, যুবসাথী থেকে শুরু করে, কন্যাশ্রী, রূপশ্রী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষকে হাসি খুশি রেখেছে, মানুষ উন্নয়নের দিকে তাকিয়ে আমাকে ভোট দেবে, এবং ভোট দেবে না, দিয়েছে। আমি মিনিমাম 35-40 হাজার ভোটে জিতবই। হয়ে ভোট দিয়েছে। কালকে আপনি পোলিং বুথে যে আমরা দেখলাম একটা উৎসবের ভয় ছেড়ে যে প্রধানমন্ত্রী বলেছিল এবং ইলেকশন কমিশনও ভরসা দিয়েছিল, আর প্রধানমন্ত্রী ভয়ের জায়গা ভরসা দিয়ে গেলেন, ওর কালকে আমরা দেখলাম রেজাল্টটা। মানুষ ভোট দিয়ে নিজের খুব আত্মসন্তুষ্টি হয়ে যেই উল্লাসে ওরা মানে সেলফি আর করছিল, এটাই সবথেকে বড় প্রিডিকশান। বাংলায় প্রত্যেকটা গলি পাড়ার মধ্যে দেখিয়ে দিয়েছে ভোট দিয়ে দিচ্ছে। একটা জনতা পার্টির সময় একটা নারা ছিল, সিংহাসন খালি করো জনতা আ রহি হ্যায়। কালকে আমরা দেখেছি ওটা। টিএমসি জোড়া ফুল চারদিকে বেরোবে। আর দেখুন, বিজেপি আর ইলেকশন কমিশন দুজনের এক ভাষা, যা বলছে বিজেপি তাই বলছে ইলেকশন কমিশন। আপনি বলুন তো, ইতিহাসে কোনো দিন শুনেছেন শুভেন্দু অধিকারী ফোন করে একটা ক্যান্ডিডেট, বিরোধী দল নেতা, বিজেপির নেতা বলছে লাঠি চালান? ভবানীপুরে হয়েছে, আপনারা দেখিয়েছেন। এটা কোনো দিন সম্ভব?
কীভাবে এরা ইলেকশন কমিশনকে ইউজ করছে, কিন্তু এটা বাংলায় কিন্তু কোনো লাভ হবে না। ইলেকশন কমিশন যত ইউজ করো, এখানে মানুষ সচেতন আছেন, দিদিকে আবার ওনারা মুখ্যমন্ত্রী। জোড়াসাঁকো ভালো ভোটে আমি লিড নিচ্ছি, দিদির প্রার্থী খুব ভালোভাবে, মানে খুব ভালো লিড নেব, মিলিয়ে নেবেন আপনার। চড়া গরমে চড়া প্রচার, নিজেদের সবকিছু উজাড় করে দেওয়া। পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষকরাও নম্বর দিয়ে দিয়েছেন, এবার শুধু রেজাল্ট প্রকাশ বাকি। কিন্তু কি হতে পারে রেজাল্ট? প্রথমত বলতে হবে যে ম্যাসিভ পোলিং হয়েছে, মানে এটা বোধহয় ইতিহাসে প্রথম, পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ায় ভোটিংয়ের ইতিহাসে প্রথম পশ্চিমবঙ্গে এত ভোট হয়েছে। এর আগে আমরা দেখতাম 67 ভীষণ ভালো, আচ্ছা 50-র ওপরে উঠে গেলে খুব ভালো, এবং শহরে তো আরও বেসিক্যালি কম ভোটই পড়ে। তো এখানে 87, 86, কিছু জায়গায় 90 এরকম ভোট পড়েছে। আমার বালিগঞ্জে 87 একটা মানে অ্যাভারেজে ভোট পড়েছে। কিন্তু আমি যেহেতু কালকে প্রত্যেকটা বুথে ঘুরেছি, অনেক বুথে 100%, 96% এরকমও হয়েছে। কেন 100% যেখানে ভোটিং হচ্ছে সেখানে তো বুঝতেই হবে যে মানুষের একটা তাগিদ আছে, বা ইনফ্যাক্ট মানে এত হাই পার্সেন্টেজ ভোটিং মানেই বুঝতে হবে যে মানুষের একটা তাগিদ আছে প্রেজেন্ট গভর্নমেন্টের বিরোধিতা করার, মানে সরিয়ে দেওয়ার জন্য। আর এটাই ইঙ্গিত দেয় যে মানে অল্টারনেটিভ তো আমরা ছাড়া আর এই মুহূর্তে কেউ নেই। ভোট খুব ভালো হয়েছে। আমি এন্টারিতে ভোট করতে নেমে দেখেছি মানুষের প্রচুর উৎসাহ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে সমর্থন, সেই সমর্থন আমি আরও বাড়তে দেখেছি। যেইভাবে 15 বছর রাজ্যকে পরিচালনা করেছে, মানুষের পাশে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দাঁড়ানো হয়েছে, এলাকায় বিধায়ক, পৌরপ্রতিনিধিরা তারা যেইভাবে কাজ করেছেন, এগুলো সব কিছুর মিশ্রণ তো প্রতিফলিত হয় ভোটের, যেটা এবারও হবে। আমার ধারণা, দেখুন, আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 226 বলছেন, তো তাকে অতিক্রান্ত করে একটা নাম্বার বলা আমার হয়তো সঠিক হবে না, কিন্তু আমার ধারণা উনি 226 বলছে, 226ও পেরিয়ে যাবে এবার তৃণমূল। 100 বার বিজেপি সরকার আসছে, নরেন্দ্র মোদীজি নেতৃত্বে পদ্ম ফুল ফুটতে চলেছে। দীর্ঘদিনের স্বপ্ন এখানকার জনমানুষের পূরণ হতে চলেছে, পদ্ম ফুল ফুটতে চলেছে। মানুষ যেইভাবে রাস্তায় নেমে ভোট দিয়েছেন, ভোট শতাংশ দেখুন না, আপনি দেখুন প্রত্যেকটা ইভিএম মেশিনের বোতামগুলো, পদ্মচিহ্নের বোতাম ব্ল্যাক হয়ে গেছে। তার মানে মানুষ নেমে ভোট দিয়েছেন নিজের রক্ষা স্বার্থে, এই বাংলার রক্ষা স্বার্থে ভোট দিয়েছেন। প্রথমবার মানুষ নেমে নিজে থেকে নিজের ভোট দিয়েছেন। অরূপের কাছে আমি এক্সিট পোল নিয়ে তো অবশ্যই আসবো, তার সঙ্গে যোগ করব যে অরূপ নিশ্চয়ই বলতে পারে এবং বিহারের উদাহরণ দেখাতে পারে, আমিও ওর সঙ্গে এই জায়গায় একমত হব যে বিহারে কিন্তু দেখা গেছিল যে এই যে বিপুল ভোট পড়া মানেই একটা পারসেপশন ছিল যে সবসময় শাসকের বিরুদ্ধে। বিহারে কিন্তু একটা অন্য উদাহরণ সেট হয়েছিল, কিন্তু বিহার এবং এই ধরনের উদাহরণ একেবারে হাতে গোনা। সাধারণভাবে এবং ঐতিহাসিকভাবে যখনই বিপুল সংখ্যক মানুষ ভোট দেন এবং ভোটের পার্সেন্টেজ এই রকম অনেকটা অস্বাভাবিক হারে বাড়ে, তখন কিন্তু সেই ভোট ফল প্রকাশের সময় দেখা যায় শাসকের বিরুদ্ধে গেছে। সাধারণভাবে এটা কিন্তু ট্রেন্ড। আবার বলছি, বিহার একটা ব্যতিক্রমী ছবি দেখিয়েছিল। কিন্তু অরূপ চক্রবর্তী কি মনে করে? সুমন, ওই আবার প্রভাবটা মনে পড়লো, অশ্বত্থামা হতো ইতিগজ, ওই লবার হরের অঙ্কটা আগের দিন শুভময়দা করছিল না? তো গতবার যদি 100 জন মানুষ ভোটার লিস্টে থেকে থাকেন, এবার মানুষটাই কমে 87 জন হয়ে গেছেন। তাই স্বাভাবিকভাবেই গতবার যেটা 86% পোলিং ছিল, এবার সেটা 93-তে গিয়েই দাঁড়ায়। এবং পার্সেন্টেজের বাইরে গিয়েও যদি সংখ্যাটা দেখা যায়, ফার্স্ট ফেজে গতবারের থেকে নাম্বার অফ ভোটস কম পড়েছে। হ্যাঁ, তার কারণ 90 লক্ষ বাদ গেছে। এক্স্যাক্টলি, আমি সেটাই আসছি। তার মানে এই যে তোমার যুক্তিটা দাঁড়ালো যে এইরকম শতাংশের হার যদি প্রবলভাবে বাড়ে, তার মানে অ্যান্টি ইনকামবেন্সি,
তাহলে সেটা কিন্তু নালিফাই হয়ে যাচ্ছে। নালিফাই হচ্ছে না, আমি তো অঙ্কটা পরে বুঝিয়ে দেবো, তুমি বলো। আমি বুঝিয়ে দেবো নিশ্চয়ই, আমি তো অঙ্কেরই ছাত্র। 8% স্ট্রেট অ্যাওয়ে বেড়েছে। আমি স্ট্রেট অ্যাওয়ে বেড়েছে কিভাবে সেটা বুঝতে হবে। আগে ভোটার আমি বুঝেছি, ডেরেক ওব্রায়েন যে অঙ্কটা করেছেন, উনি একটু কোনো অঙ্কবিদের কাছে গেলে তিনি বুঝিয়ে দেবেন অঙ্কটা ভুল বুঝেছেন। পার্সেন্টেজ অফ ভোট আর টোটাল ভোটটা গুলিয়ে ফেলেছেন। আমি অন এয়ার বলছি, চ্যালেঞ্জ করে। এবার আমি বলি, হ্যাঁ, গত বছর টোটাল ভোটার কত ছিল? 7.6 crore, সেবার সেটা হচ্ছে 6.7 তাতে কিচ্ছু যায় আসে না। তাই স্বাভাবিকভাবে যখন এই আবার না বললে তো হবে না। না 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 না, অঙ্কটা ভুল করলে কি করে হবে? তুমি বলো না, আমি ভুল যুক্তি করি, বলো। আমাকে বলতে দিন। দ্বিতীয় কথা, এক্সিট পোল শুনুন। আমি তো দেখছি গতবার এবিপি সি ভোটার, হ্যাঁ, বিজেপি 121, গতবারে 2021-এ এবিপি সি ভোটার, অন্য কেউ না, রিপাবলিক সিএনএক্স ছেড়ে দিন 148, টাইমস সি ভোটার 115, বিজেপির ফিগার বলছি, রিপাবলিক 185 তুলে দিল, ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া 134 থেকে 160, ইন্ডিয়া টিভি 192। তোমার লিস্টের কোনো ইয়েই নেই তো, সব সময় দেখা গেছে 100 পেয়েছে। আমি তো বলছি, আপনি যদি কোনোটাতেই বলতে না দাও, বাকি দুজন বললেন, সেখানে কোনো ইন্টারাপ্ট হলো না। আমি একটু বলে নি, তারপর নিশ্চয়ই আপনি ইন্টারাপ্ট করবেন। আমি এখানেই আসছি যে গতবার এটা গেল বাংলার এক্সিট পোল, যেখানে মোটামুটি বিজেপিকে আপকিবার 200 পারের কাছাকাছি সরকার গড়িয়ে দেওয়া হলো, তারপর পগার পার হয়ে গেছে, সেটা অন্য কথা। এবার আসি লোকসভায়। লোকসভায় পোল অফ পোল যখন দেখানো হচ্ছিল, আমি এবিপি আনন্দই লক্ষ্য করছিলাম, নিউজ 18-এ দেখানো হলো 370, 355 থেকে 70, অ্যাক্সিস মাই ইন্ডিয়া 361 থেকে 401, সি ভোটার 383, টুডেস চাণক্য 415, ম্যাট্রিক্স 368, ডায়নামিক্স 371, জন কি বাত 392, সিএনএক্স 401, ঠিক আপকিবার 400 পার 240, একদম ঠিক। তার মানে এক্সিট পোলে না গিয়ে এবার যদি আমি অ্যাকচুয়াল ফিগারে আসি, তাহলে আমার বুঝতে আরো সুবিধা হবে। সুমন, কেন বলছি, ধরো এই সময়ের প্রেক্ষিতে আমাদের হাতে 3টে নির্বাচনের রেজাল্টের বেঞ্চমার্ক আছে, 2019, 2021 এবং 2024। যেই সময়ে তৃণমূলের রেজাল্ট তুলনামূলকভাবে সবচেয়ে খারাপ হয়েছিল 2019-এ, সবচেয়ে বেশি আসন আমরা লস করেছিলাম। 2019-এর রেজাল্ট বলছে সেকেন্ড ফেজ, অর্থাৎ আজকে যে দফায় ভোট হলো তার 142টা আসনে ভোট তৃণমূল কংগ্রেস জিতেছিল সবচেয়ে খারাপ সময় 2019-এ 105টায়, বিজেপি হাইয়েস্ট নিয়েছিল 37টায়। আর 2019-এ ফার্স্ট ফেজে তৃণমূল জিতেছিল 59টায়, বিজেপি জিতেছিল 84টায়। আর তারপরেই যখন 2 বছরের মাথায় বিধানসভা হলো, তৃণমূল কংগ্রেস 105 থেকে বেড়ে হলো 123, বিজেপি 37 থেকে কমে হলো 18, এবং বিজেপি ফাইনালি 121 থেকে কমে হলো 77। ফল ঘোষণার আগে সব দলও নিজের নিজের মতন করে হিসেব কষে চলেছে। ভোট শেষের 24 ঘন্টা পরও শাসক বিরোধীর দাবি পাল্টা দাবিতে রাজ্য রাজনীতি সরগরম। আমরা 200-300 পেয়ে যেতে পারি। 300 পেলেও অবাক হব না। 300 কেন বলছেন? ঘুমানো দরকার না, এত টেনসড হয়ে যাচ্ছেন কেন? দ্বিতীয় দফার ভোটের 24 ঘন্টা পর ফের সম্ভাব্য ফলাফল নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। 321-এও পৌঁছে যেতে পারেন, কোনো অস্বাভাবিক কিছু না। কারণ তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, আর মানুষও তৃণমূলকে দেখে করতে পারে না এমন কোনো কাজ নেই, যেটা মানুষ করে দিয়েছেন। খেলা শেষ। 2011 সালে পালাবদলের বিধানসভা ভোটে তৃণমূল 182 আসনে জিতেছিল, বিজেপি সেবার একটিও আসন পায়নি। 2016 সালে তৃণমূল 211টি এবং বিজেপি 3টি আসনে জেতে। 2021-এ তৃণমূলের ঝুলিতে যায় 215টি আসন, বিজেপি পায় 77টি। এবার কি হবে? সরকারের বিরুদ্ধে প্রবল ক্ষোভ মানুষের ছিল, সেই ক্ষোভ এই ভোটে আছড়ে পড়েছে। মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, বিক্ষোভের কারণে বিরোধী ভোটের সংখ্যা তো বাড়বেই, যেটা বিরোধী ভোটের সংখ্যা, সেই বিরোধীর মধ্যে কোন পার্টি সব থেকে বেশি ভোট পাবে সেটা এখনই আন্দাজ করা একটু কঠিন। তবুও আমার মনে হয়েছে যে সেকেন্ড ফেজের ভোটে একটা বড় অংশের মানুষের ভোট বিজেপির পক্ষে গেছে, এবং মমতা ব্যানার্জি নিজে কিছুটা হতাশ। তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন, লাস্ট অবধি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয়, তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়, মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো,
কালকেই এজেন্টরা বসতে চায়নি, তো কাউন্টিং এ কে যাবে? কাউন্টিং ওদের লোকই যাবে না, কাউন্টিং এ লোক যাবে না, কাউন্টিং এ লোক যাবে না। আপনি দেখবেন সকাল থেকে কি অবস্থায় হবে। কালকে তো আমি ভবানীপুরেই দেখেছি ওদের এজেন্ট বসতে চাইনি, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে 2000-3000 হাতে দিয়ে বসিয়েছে। মক পোলিং এর সময় 50 জনের বেশি এজেন্ট ছিল না। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। মানুষ কাকে ভোট দিয়েছে তা জানা যাবে 4 মে। ওপিনিয়ন পোল কিংবা এক্সিট পোলও করা হয় ভোটারদের সঙ্গে কথা বলেই, কিন্তু যত ভোটার ভোট দেন তাদের একটা ক্ষুদ্র অংশের সঙ্গে কথা বলে তার ভিত্তিতে সমীক্ষক সংস্থাগুলি প্রেডিক্ট করে কি হতে পারে ভোটের ফলাফল। ওর গোটা দেশের উদাহরণ দিল, 100টা উদাহরণ এখানে বসে আমি মুখস্থর মতো বলে যেতে পারি কোথায় এক্সিট পোল বা ওপিনিয়ন পোল যা দেখিয়েছে শূন্য হয়েছে, একেবারে শূন্য। এবং এক্ষেত্রে তো আরও মুশকিল, তার কারণ এখন এআই এর ব্যবহার হয়েছে যেটাকে আরও ভালনারেবল করে তুলেছে ডেটাকে, এবং তার সঙ্গে এই এসআইআর পরবর্তী এই 90 লক্ষ বাদ যাওয়াটা কার্যত এক্সিট পোল নিখুঁতভাবে মেলাটাকে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অসম্ভব করে তুলেছে। হ্যাভিং সেড দ্যাট, এটাও তো কোথাও মানতে হবে যে এই এবিপি আনন্দ এবং এসি নেলসনের অন্য অনেক মানে বড় পালা বদলের কথা তো অনেকে বলে থাকেন, বেশি না 2011 যে সরকার বদল হয়েছিল বলে আজকে তৃণমূল সরকারটা গঠন হয়েছিল, তাতে এই এক্সিট পোল বলেছিল এবিপি আনন্দ এবং নিলসন, তখন আমরা নিজস্ব পোল করতাম, 225টা আসন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট পেতে পারে, জোট পেয়েছিল 224টা আসন। সুতরাং 100% সাকসেসফুল এক্সিট পোল আমরা দেখেছি, একেবারে 0% ফেল করা এক্সিট পোলও দেখেছি, দুটোই আছে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে আমার সিরিয়াস রিজাইন্ডার আছে, তার কারণ ওটা সংখ্যার ব্যাপার, ওটা কিন্তু রাজনৈতিক আকচাকচির মধ্যে সংখ্যাকে ডাইলিউট করলে আমার প্রবল আপত্তি থাকবে। আমি একটু বলে দিই, ওই অরূপকে বলছি, প্রথম দফায় 152টা কেন্দ্রে যে ভোট হয়েছে, 17 লক্ষ নাম বাদ যাওয়ার পরেও টোটাল ফিগারে 21 লক্ষ নাম মানে অতিরিক্ত লোক ভোট দিয়েছে, 21 লক্ষ মানে গত 21-এর নির্বাচনের কনটেক্সটে। দ্বিতীয় দফাতে 34 লক্ষ লোকের নাম বাদ গেছে, তারপরেও এখন পর্যন্ত যে ফিগার সেটা হলো অতিরিক্ত 7 লক্ষ লোক যুক্ত হয়েছে। 5 বছরে তো নামটা উঠবে, এটা তো ন্যাশনাল ফিগার। আপনি 5 বছরে যে 6 নম্বর ফর্ম ফিলআপ হয়েছে আপনি ভুল হিসাব করছেন আবারও। এটা কোনো বয়স্কদের জায়গা না, মানে এটা ইয়ে নয়, টার্মস অফ ফিগার। তাহলে টোটাল আপনার প্রথম দফায় 21 লক্ষ লোক অতিরিক্ত ভোট দিয়েছে, 28 লক্ষ এখন পর্যন্তই যুক্ত হয়ে গেছে, অতিরিক্ত লোক ভোট দিল। 6 কোটি ভোট, 5-6 কোটির সামান্য কম ভোটার ভোট দিয়েছিল 2021 নির্বাচনে, আর 6 কোটি 5 লক্ষ ভোটার ভোট দিয়েছিল 2024 লোকসভা নির্বাচনে। 2024 লোকসভা নির্বাচনের তুলনায় এবার প্রদত্ত ভোট অন্তত 20 লক্ষ বাড়বে, অর্থাৎ 6 কোটি না, আমি সব মিলিয়ে বলছি, এই যে 2024 বেড়ে গেছে, তাহলে 21 আর প্রথম দফায় 21 লক্ষ, আজকে 10 তাহলে 30 লক্ষ, তার মানে 6 কোটি 35-36 পার্সেন্টেজ বাড়ছে না, একেবারে সংখ্যা বাড়ছে, তার মানে তো ওই দাবিতে আরো প্রমাণ হলো যে বলা হতো যে ভোটারশিপটা তারা ভোট দেয়, সেটা মিথ্যা দাবি, আপনার দাবি অনুযায়ী তাই দাঁড়াচ্ছে। কিন্তু জন্মের যে ব্যাপারটা বলছেন, এটা কিন্তু জন্মহারের সঙ্গে মিলছে না, এটা তার চেয়ে অনেক বেশি। এই বুথ ফেরত সমীক্ষা নিয়ে কি বলছেন প্রার্থীরা? এক্সিট পোল আর নো এক্সিট পোল সেটা বড় কথা নয়, পশ্চিমবাংলায় বিজেপির সরকার এসে গেছে, আসছেই। এক্সিট পোল তাদের কাজ করে, ম্যাক্সিমাম এক্সিট পোলও তো সেটাই বলেছে। এখন এক্সিট পোলে কেউ বিশ্বাস করে, কেউ করে না। এক্সিট পোলটা এমন একটা জিনিস, এখন এটা একটা খেলা হয়ে দাঁড়িয়েছে। আমি ভোটের কেন্দ্র থেকে বেরিয়ে এলাম, ভোটের মধ্যে আমি ব্যালটে বা আমাদের যে ইভিএম মেশিনে আমি আমার বিদ্রোহ ঘোষণা করলাম। প্রত্যক্ষভাবে আমরা পুরো পরিবার অপমানিত এসআইআর এর কারণে। আমি নিশ্চয়ই বেরিয়ে এসে বলবো না যে কাকে ভোট দিলাম কাকে ভোট দিলাম না, এক। দ্বিতীয়ত, যেহেতু বিজেপির একটা বড় ফান্ড আছে যেটা ওরা পাবলিসিটি ফান্ডে খরচা করে, সেই ফান্ডটাই ছোট ছোট যত কোম্পানি আছে বা যারা বড় কোম্পানি ও যারা বড় ইন্ডাস্ট্রির আন্ডারে রয়েছে, কর্পোরেটের আন্ডারে রয়েছে, এটা একটা ইনফ্লুয়েন্স খাটে। এবং সেখানে দাঁড়িয়ে এই যেগুলো বেরোয় বেশিরভাগই, সব বলবো না কিন্তু বেশিরভাগই, তারা বিজেপিকে স্যাটিসফাই করার চেষ্টা করে। নাহলে আমি যা শুনেছি যে দিল্লির থেকে ফোন আসে, বকাও খায়। তাই তাদের এক্সিট পোলের এর আগেও 21-এ এক্সিট পোল হয়েছে, 24-এ হয়েছে,
কোনোটাই মেলেনি। এবারও এক্সিট পোল যে বেশিরভাগই এক্সিট পোল যা দেখাচ্ছে তাতে মিলবে না। মাঠের লড়াই মাঠে নেমে, ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সঙ্গে কথা বলা, মন বোঝা, তার ভিত্তিতেই সরকার গড়ার আশা। কিন্তু এক্সিট পোল নিয়ে কি বলছেন বিভিন্ন দলের প্রার্থীরা? বিভিন্ন যে প্রফেশনাল যে সংস্থাগুলো রয়েছেন তারাও কিন্তু কথা বলেছেন বা বলেন মানুষের সঙ্গে, এবং তার অধিকাংশ জায়গাতেই এই যে সিস্টেমের বদল চাইতে গিয়ে যে 90% উপরে মানুষ ভোট প্রদান করলেন, একই জিনিস প্রতিভাত হয়েছে যে বদল চাইছেন, এবং সেখানে অধিকাংশ জায়গায় তারা বিজেপিকে এগিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গের সরকার গড়বার ক্ষেত্রে। কিছু কিছু জায়গায়, সামান্য কয়েক জায়গাতে তৃণমূলকে দু একটু ভালো পয়েন্ট দিলেও লক্ষ্য করবার যে তৃণমূল তাদের 225-250 যে সিট নিয়ে কথা বলেছিলেন, তৃণমূলের যারা পক্ষ নিয়েছেনও তারা তৃণমূলের ইচ্ছার ধারের কাছেও পৌঁছননি। এক্সিট পোল হয়তো কোনো কারণে অনেক জায়গায় পাস করে যায়, অনেক জায়গায় ফেল করে যায়, সেটা আলাদা বিষয়। কিন্তু যে ভোটটা হয়েছে গত 23 তারিখে, যে ভোটটা হলো 95% না 90 থেকে উপরে, এটা প্রমাণ করছে যেখানে সরকার থাকে, দীর্ঘদিন সরকার থাকে, তার বিরুদ্ধে যদি বেশি ভোট পোল হয় তাহলে তার বিরুদ্ধে হয়। একটাই কথা বলছি, আমরা আদৌ এসব দেখছি না, আমরা গুরুত্ব দিচ্ছি না। কারণ 2021 সালেরও যদি এক্সিট পোল দেখেন, আজকে যারা বিজেপিকে বাড়িয়ে বাড়িয়ে দেখাচ্ছে, তারাও তো অনেক এসব বিজেপিকে ক্ষমতায় পাঠিয়ে দিয়েছিলেন। শেষে তো গিয়ে বিজেপি 77-এ পুশ। এরপর 24 সালে আবার সেই ধরনের একটা প্রচার হলো যে বাংলা থেকে বিজেপির লোকসভার সদস্য বাড়ছে, বিচ্ছিরিভাবে কমে গেছে। অর্থাৎ এই যে এক্সিট পোলের নামে যেগুলো একটা চর্চার জন্য ঠেলে দেওয়া হয়, তাতে দেখা যাচ্ছে গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে এক্সিট পোল যারা করেন তারা একটা বড় বড় কোম্পানি, তারা একটা নামডাক আছে। যে এক্সিট পোল মিললে তার রেটিং বাড়ে, যে এক্সিট পোল ফেল করলে তার রেটিং কমে। মমতা ব্যানার্জি বলছেন যে বিজেপি করাবে। আরে বিজেপি করিয়ে তার লাভটা কি আছে? যদি ফার্স্ট ফেজের পর যদি এক্সিট পোল হতো এবং সেই এক্সিট পোল যদি উনি এই রেজাল্ট বলতো, তাহলে উনি বলতে পারেন। এখন তো আর এক্সিট পোল দিয়ে ফেলে আসা ভোটটা পাল্টাতে পারবে না। বিজেপির লাভ কি এতে? বা যারা করে তাদেরই বা লাভ কি? এটা প্রত্যেকেই যারা করেন তাদের বেস্ট অফ এফর্টটা দেন, স্যাম্পেল টেস্ট হয়। একটা বুথে 1000-এর কাছাকাছি কম বেশি লোক ভোট দেয়। 1000-এর লোকের তো নেয় না, বড় জোর 100টা লোকের নেয়। এবার এ পাড়ায় যে ইস্যুতে ভোট হয়, উল্টো দিকের পাড়ায় সেই ইস্যুতে ভোট নাও হতে পারে। তো সেক্ষেত্রে স্যাম্পেল গন্ডগোল হয়। আর পুরো লড়াইটা হয়েছে। এতটা কি আশা করেছিলে যে মোটামুটি একটি বাদে সব সংস্থা বিজেপিকে এগিয়ে রাখছে? 77 থেকে এত বড় লাভ সম্ভব? সুমনদা, এই লড়াই বিজেপি বনাম তৃণমূলের লড়াই শুধুমাত্র ছিল না, এই লড়াই ছিল পশ্চিমবঙ্গের জনতা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। যুদ্ধ ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের সমস্ত মানুষের বিরুদ্ধে। এমন কোনো মানুষ পশ্চিমবঙ্গে ছিলেন না যারা কিনা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এই 1.5 দশকের টায়ারিনে। যে দুটো কথা বলবো, এক হচ্ছে এক্সিট পোলের ফলটা যদি উল্টো হতো, তুমি মানে ঠিক কতটা ক্ষুব্ধ এবং তীব্র সমালোচনা করতে, আর তুমি বললে যে লড়াইটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাকি বাংলার মানুষ। অরূপ খানিকক্ষণ আগে বললে এই লড়াইটা আসলে অমিত শাহ বনাম বাংলার মানুষ। দাদা, মানুষ কাকে ধরবে? দাদা, আনন্দবাজার পত্রিকা ম্যাডাগাস্কার থেকে ছাপা হচ্ছে, এইরকম অস্বাভাবিকতা হতে পারে না। 15 বছর ধরে যে জিনিস সবাই পুইয়েছে, এবিপি আনন্দ তার থেকে বাইরে নয়। এবং যত নোটিশ বোধহয় সুমন দে পেয়েছে, সেই সব নোটিশ যোগ করলে মোটামুটি বিক্রি করে যা টাকা হবে কিলো দরে, তাতে অ্যালুমিনিয়ামের ডেচকি হয়ে যাবে। তো যাই হোক না কেন, বিভিন্ন সময় মিথ্যে মামলা, অত্যাচার, ক্ষেতের ধান থেকে ঘরের লক্ষ্মীর মান, সব কিছুই তো লুট করেছে তৃণমূল কংগ্রেস। মেধা লুট হয়েছে, জমি লুট হয়েছে। আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছি, প্রতিবাদ করতে করতে ক্লান্ত, আর আপনারাও শুনতে শুনতে ক্লান্ত। কিন্তু মুশকিল হচ্ছে, তাতে কি কোনো পরিবর্তন হয়েছে?
মানুষ যখন কারুর সম্বন্ধে বলে না দাদা আপনার সঙ্গে আছি, দিদি আপনার সঙ্গে আছি, তাহলে বোঝা যায় মানুষ তার সঙ্গে আছে। এবার সৌভাগ্যের বিষয় আমাদের দিক থেকে কি জানো তো, এবারে মানুষ ক্যামেরার সামনে বলেননি যে দাদা ভোট লুট হয়েছে, নিজের ভোটটা অন্য কেউ দিয়েছে, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই জিনিস কিন্তু এটাই তো সৌভাগ্য। আর দ্বিতীয়ত যেটা বলছিলাম, তারপরে যদি কেউ বলে যে কি হলো দাদা এরকম কেন ভাবছেন, আমাদের কেন অন্যরকম ভাবে ভাবা উচিত নয় আপনার, তাহলেও বুঝতে হবে মানুষ আপনার সঙ্গে আছে। কিন্তু যে মুহূর্তে মানুষ ফলাফলটা উল্টো হলেও মানুষের রায় মাথা পেতে তোমরা নেবে তো? 100 বার ফলাফল উল্টো হতোই না, ফলাফল উল্টো হতে পারে না। তাহলে প্রাকৃতিক নিয়ম বদলে গেছে মনে করতে হবে। সূর্য পশ্চিম দিকে উঠছে কিংবা জল সাগরে নেই আকাশে আছে, এরকম আলোচনা আরম্ভ হবে। এই ধরনের ফলাফল এই পরিস্থিতির পরে এই ধরনের ফলাফলই হবার কথা। বলতে চাইছি যে পরিষ্কারভাবে দুটো রাজনৈতিক দল এখানে যুদ্ধ করেছে, শুধু তাই নয়, এর সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ আর কিছু হোক আর না হোক, অন্তত এই 15টা বছরের 1.5 দশক ধরে আমরা যা দেখেছি বা যা পেয়েছি তার থেকে মুক্তি পেতে চাই। এই গণতান্ত্রিক মুক্তি যেটা মুশকিল হয়ে গিয়েছিল, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল সুমনদা, কেউ কোনো কথা বলতে পারতেন না, যেটুকু বলার বা যেটুকু করার সেটুকু শুধুমাত্র এই কলকাতার 20 কিলোমিটারের মধ্যে যেখানে মিডিয়ার ক্যামেরা পৌঁছে সেখানে তাও কিছু কথা বলা যেত, কিন্তু সেখানেও আরজিকর হয়ে গেছিল, আরজিকর আটকানো যায়নি। তো এইরকম একটা পরিস্থিতিতে এটাই তো হওয়ার স্বাভাবিক, এর বাইরে অন্য কি হতে পারে? ফলাফল উল্টে যাবে, যাবেটা কি করে? উল্টোনোর তো কোনো জায়গা নেই। আজকে মানুষ যারা ভোট দিয়েছে, দেশের সবকটা এক্সিট পোল 400 পার করে দিয়েছিল তোমাদের লোকসভায়, সেখানে তোমরা 240-এ আটকে গেছিলে। এক্সিট পোল নিয়ে ভেবে লাভ নেই সুমনদা, আমাদের দিল্লি কিংবা হরিয়ানায় আমাদেরকে সবাই আমাদের হারিয়ে দিয়েছিল। সমস্ত এক্সিট পোল দিল্লি আর হরিয়ানা আমাকে হারিয়েছে, সমস্ত জায়গায় বিহারে এক্সিট পোল স্বীকার করলে এখানে যারা তৃণমূলকে হারিয়েছে তারা আসলে তৃণমূল। থ্যাংক ইউ স্বীকার যাচ্ছি না, এ জয় আগাম বলছি, এ জয় পশ্চিমবঙ্গের জনতার জয়। আর যে সরকার আসতে চলেছে সেই সরকার যদিও ভারতীয় জনতা পার্টির জেতা বিধায়কদের দ্বারা নির্মিত একটা সরকার হবে, কিন্তু সেটা হবে আসলে পশ্চিমবঙ্গের জনতার সরকার। এরকম ভালো কথা অনেকেই বলেছিল। আর 4টে দিন, তারপরই ভোটের রেজাল্ট। আশায় আশঙ্কায় দিন কাটছে প্রার্থীদের, তার মধ্যে এইসব এক্সিট পোল। ফলের আগেই ফলের আভাস কি টেনশন বাড়ায়? এক্সিট পোল তো সবার সব দেখেছে, কিন্তু আমি যা 1 মাসের মধ্যে যা পোলের এক্সিটটা দেখলাম, ওইটা কালকে পোল হতেও দেখেছি, ওর জন্যে রেজাল্টটাও জানি যে হ্যাঁ পাবলিক ভোট দিতে পেরেছে, নির্ভয়েতে ভোট দিতে পেরেছে। এর মানে হচ্ছে 4 তারিখে ডবল ইঞ্জিন সরকার আসছে। এক্সিট পোলগুলো দেখলাম, তাদের অনেকগুলো সংস্থা আছে যাদের নাম আমি পূর্বে কখনো শুনি, ফলে তাদের জেনুইনিটি বা তাদের বাস্তবতা নিয়ে আমার খুব প্রশ্ন আছে। কারণ তারা যেভাবে সার্ভে রিপোর্টগুলো বার করেছেন, এই সার্ভেটের বাস্তব ভিত্তি বলে আছে বলে আমার মনে হয় না। এবং এদের এই যে যারা এক্সিট পোল করেছেন, জনমানসে তাদের গ্রহণযোগ্যতা নেই। 2024 আর 21-এ তো মেলেইনি একদমই। তো স্বভাবতই আমার এই এক্সিট পোলগুলোর আমার কাছে কোনো গ্রহণযোগ্যতা মনে হয়নি, এর কোনো বাস্তবতাও নির্বাচনী ফলাফলে প্রতিফলিত হবে বলে আমার মনে হয় না। সৌম্য মনে করে যে এটা এক্সিট পোলে আসলে কোনো মিরাকেল হতে পারে ওই 4 তারিখে আসল ফলাফলটাতে। সৌম্য, দেখুন, প্রথমে বলি যে আপনারা যে আলোচনাটা করছেন সেই আলোচনার সঙ্গে আমি বিজ্ঞান ভিত্তিক আলোচনাই হবে। আমি সবটা সমর্থন না করলেও কিছুটা তো বাস্তব মানতেই হয়। 4-5টে এক্সিট পোল দেখিয়েছেন, কিন্তু 4-5 দিন পরে আমাদের এক্সাক্ট পোলের দিকেই তাকিয়ে থাকতে হবে। কারণ একদম আপনারা এই 5টা যে এক্সিট পোল বা এখন পর্যন্ত 6টা-7টা দেখালেন, তাতে কিন্তু একটা জিনিস প্রমাণ হচ্ছে যে যদি আমি মিন ধরি বা মধ্যিখানের জায়গাটা যদি ধরি, তাহলে কিন্তু একটা ফটো ফিনিশ হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। খুব কাছাকাছি, মানে খুব একটা বিরাট ক্লিয়ার মেজরিটি নিয়ে কেউ আসতে চাইছে এরকম একটা বিষয় নয়। সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে বিজেপি আর তৃণমূলের এই এক্সিট পোল বা এক্স্যাক্ট পোলের ফিগার থেকে হঠাৎ তার ধর্মতলার ঘোড়ারা হঠাৎ আনন্দিত হয়ে না পড়ে যে আমাদের ঘোড়া কেনা বেচে আমাদের আবার কেউ আবার এদিক ওদিক না চলে যায়। কারণ এই জিনিসের প্রবণতা বাড়বে এবং ওই অ্যাটাচি আর রিসর্ট পলিটিক্স হয়তো আমরা পশ্চিমবঙ্গে দেখলেও দেখতে পারি, এটা আমার অনুমান, আমি জানি না হবে কি হবে না।
ঠিক। যাই হোক, একটা শুধু মানতে হবে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে তুমি যদি পরিসংখ্যান দেখো, তাতে কিন্তু এই রকম নির্বাচন একেবারে হয় না। যে দল যেতে তারা অন্তত 170-180-তে একদম সুমনদা, আরেকটা কথা আমার যেটা মনে কিন্তু হচ্ছে, কাগজে কলমে আমরা দেখেছি, বাস্তবে পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু এরকম rare। হয় না। এবং একটা জিনিস পরিষ্কার হয়েছে সুমনদা, আপনি সকালেই বোধহয় বলছিলাম। দেখবেন যে আস্তে আস্তে টেনিয়রটা কমছে। 25 বছরের কংগ্রেস সরকার, তারপরে আস্তে আস্তে 34 বছরের বাম সরকার, তারপরে 15 বছরের তৃণমূল সরকার। বোধহয় মানুষ এবার এটাও চাইছে যে খুব লম্বা মেজরিটিতে অনেক দিন ধরে মানুষকে ক্ষমতায় থাকার যে ইলেকটেড অটোক্রেসির দিকে কনভার্সন, এটা মানুষ বোধহয় এবার আস্তে আস্তে অনুধাবন করতে শুরু করেছেন যে বোধহয় বদলানোর প্রয়োজন বা ইত্যাদি ইত্যাদি। কারণ 15টা বছর ধরে একটা সরকার তার কি পারফরমেন্স দিয়েছে সেটা মানুষ জানেন। আরেকটা জিনিস আমার মনে হচ্ছে, দেখুন এক্সিট পোলে একটু আগে আমার তৃণমূলের প্রতিনিধি বন্ধুবার বলছিলেন যে আজকে নির্বাচন কমিশন, কিন্তু এক্সিট পোল আমি যাই হোক, যেটাই হোক, যেটা কি ফল হবে মানুষ বলবে। আগামী দিন অনেক এক্সিট পোল ভুল হয়েছে, অনেক এক্সিট পোল ঠিকও হয়েছে, কারোর পক্ষে গেছে, কারোর বিপক্ষে গেছে। একটা দল জিতবে, একটা দল হারবে, কিন্তু এটা ঠিক আজকে মানুষ জিতেছে। এই কারণে বলবো, তার কারণ সত্যি তো পঞ্চায়েত নির্বাচনে এই একটা মাত্র জায়গা ভাঙনের 7টা লোক খুন হতে হয়নি। একটা নির্বাচনে আমি দেখেছি আজকে মেরেছে, রক্তপাত হয়েছে, ঠেকানো যায়নি, কিন্তু মোটের ওপরে নির্বাচন কমিশন এসআইআর এর দগদগে ঘাটা যদি বলো, একটা ডোমকলে 15 জন মানুষ মারা গেল। এসআইআর এর আমি ইনস্টেড অফ হ্যাভিং একটা দগদগে ঘা এসআইআর এর থাকা সত্ত্বেও বলবো নির্বাচন কমিশন, এই এক্সিট পোল বলুন, যে পোল বলুন, নির্বাচন কমিশন জয়লাভ করেছে। মানুষের কনফিডেন্স বিল্ডিং মেজারে কিন্তু মানুষ, আচ্ছা বলুন তো আজকে কটা মানুষ বলেছে আমি ভোট দিতে পারিনি? তৃণমূল বিজেপি দুদলই সরকার গড়তে দৃঢ় প্রত্যয়। এ দাবি করছে এত পাবো, ও দাবি করছে অত। তবে উল্টো দিকে কংগ্রেস সিপিএমও রয়েছে, যারা চাইছে যে কোনো ভাবে শূন্যের গেরো কাটাতে, তারপর নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করতে। এক্সিট পোলে বহু সমীক্ষক সংস্থাই আভাস দিচ্ছে কংগ্রেস সিপিএম এবার বিধানসভায় প্রতিনিধি পাঠাতে পারে। কিন্তু প্রার্থীরা কি আশা করছে, মানুষের মন পড়ে তারা কি বুঝেছে, তাদের দল এবার কিরকম ফল করতে পারে? মানুষ এবারে নেমে ভোট দিয়েছে। তার কারণ নির্বাচন কমিশনের সফলতা নয়, এই এসআইআর এর ওপরে বিরক্ত হয়ে, তাদেরকে যে হয়রানি করা হয়েছে প্রথম দিন থেকে, তাদের ওপরে বিরক্ত হয়ে, এবং তৃণমূলের যে অপশাসন, বিজেপির যে অপশাসন, তাদের বিরুদ্ধে মানুষ ভোটদান করেছে। কংগ্রেস নির্ণায়ক ভূমিকা পালন করতে চলেছে এইবারে, এবং কংগ্রেস ছাড়া কোনো বউনি হচ্ছে না বিধানসভায়, এটুকু জেনে রাখুন, আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিই। এবং কংগ্রেসের ভোট পার্সেন্টেজ অনেক বাড়তে চলেছে। রাহুল গান্ধী যেভাবে পশ্চিমবঙ্গে সময় দিয়েছেন এই 2026-এর বিধানসভার নির্বাচনে, আমাদের অন্যান্য নেতৃত্বরা, গুলাম আহমেদ মীর থেকে শুরু করে মাল্লিকার্জুন খাড়গেজি থেকে শুরু করে খোদ প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার, অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে ঈশা খান চৌধুরী থেকে শুরু করে, তারা যেভাবে তাদের ইলেকশন করেও তারা সময় বার করে যে বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন। শুভঙ্কর সরকার প্রায় বলতে গেলে বিস্তীর্ণ কনস্টিটুয়েন্সিগুলোকে কভার করেছেন, এতটা ওনার প্রেশার থাকা সত্ত্বেও। সেই জন্য আমরা মনে করি যে কংগ্রেসই আসতে চলেছে, সময়ের অপেক্ষা করুন। 1.5 মাস ধরে আমরা যা প্রচার করেছি, প্রত্যেকের কাছে পৌঁছেছি, তাতে আমাদের মনে হয়েছে আমাদের রাজ্যে লোকেরা ইজ লুকিং ফর অ্যান অল্টারনেটিভ। তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে পিপল আর লুকিং ফর অ্যান অল্টারনেটিভ, এটা আমরা এখনও বিশ্বাস করি। বাম কংগ্রেসের শক্তি পশ্চিমবাংলায়, লেফট কংগ্রেস, আইএসএফ শক্তি ওয়েস্ট বেঙ্গলের অ্যাসেম্বলিতে বাড়বে, ভোট পার্সেন্টেজও বাড়বে। ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সের যে সিনারিওটা চেঞ্জ হয়েছে সেটা খুব কাকতালীয়। এত টাকা খরচা করে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন আগে কোনো দিন হতো না, ব্যাপক টাকা, প্রত্যেকটা ক্ষেত্রে প্রায় লোক ভাড়া করে পলিটিক্যাল ক্যাম্পেইন করা হচ্ছে। প্লাস ওয়েস্ট বেঙ্গল ইলেকশন অনেক বেশি স্টার কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের পলিটিশিয়ানদের একটা ট্রেন্ড ছিল, যারা মিডল ক্লাস লোকেরা পলিটিশিয়ান হতো, গরিব লোকেরা পলিটিশিয়ান হতো, রিপ্রেজেন্টেটিভ হতো, এমএলএ এমপি, সেটা ভেঙে যাচ্ছে। প্লাস হেলিকপ্টার উড়িয়ে উড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের ক্যাম্পেইন, এটাকে একটা এই ন্যারেটিভটাকে চেঞ্জ করাটা আমাদের একটা পলিটিক্যাল স্ট্রাগল। কারণ পলিটিশিয়ানকে দেখতে লাগে না এখন সাধারণ মানুষের মতো, এটাকে চেঞ্জ করা দরকার আছে। এই মানুষ খুব ভালোভাবে এটা নিচ্ছে বলে আমাদের মনে হয়নি। বেসিক্যালি যেটা নির্বাচন আমরা দেখলাম, 92% ভোট মানুষ উৎসাহ করে নিজের ভোটটা নিজে দিতে পেরেছে। সন্ত্রাস হয়নি, ছাপ্পা হয়নি, রিগিং হয়নি, কোনো রাজনৈতিক দলই অভিযোগটা আনেনি। এবার
মানুষ সাধারণত স্বতঃস্ফূর্তভাবে ভোটটা দিতে পেরেছেন। এই ভোট দেওয়ার পরে এবার দুধ কা দুধ পানি কা পানি হবে, যে মানুষ কাকে ভোট দিয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করার জন্য তাকে রায় দিচ্ছে। আগামী দিনের বাংলার ভবিষ্যৎ কাদের হাতে থাকবে, আগামী দিনে যুবকদের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা কে করবে, পশ্চিমবাংলার শিল্প কারখানাগুলো হবে কিনা। এবার আমাদের অ্যাজামশান হচ্ছে কংগ্রেসের সমর্থন ছাড়া পশ্চিমবাংলায় সরকার হবে না। যে কটা আমাদের কংগ্রেসের গতবার আমাদের শূন্য ছিল, কিন্তু এবারে আমাদের মানুষ আশীর্বাদ দিচ্ছে, আমরা ভালো সংখ্যক আসন আমরা এখানে পাবো। আমাদের এআইসিসির সিদ্ধান্ত অনুযায়ী বিজেপিকে আটকানোর জন্য আমাদের তো অপশান নেই, যাতে বিজেপি ক্ষমতায় না আসতে পারে তার জন্য আমাদের যাকে সমর্থন দেওয়ার দরকার আমাদের এআইসিসি তাকেই সমর্থন দেবে, এটুকুনি আমরা মনে করি। তো কংগ্রেসের ভোট ব্যাংক অনেক বাড়বে। মুর্শিদাবাদ মালদার মতো অতীত করে এবার সাফল্যের আশা করছে কংগ্রেস। একই আশা সিপিএমেরও। গত 5 বছরে বিধানসভায় তাদের কোনো প্রতিনিধি নেই। এবারের বিধানসভা ভোটে এক ঝাঁক তরুণ তুর্কিকে প্রার্থী করেছে সিপিএম। আশা ঘুরে দাঁড়ানো। বামপন্থীরা এক্সপেক্ট করি দ্যাট দেয়ার উইল বি আ ফেয়ার রেজাল্ট, ভেরি ফেয়ার রেজাল্ট আমাদের, এবং মানুষ তাদের আস্থা আমাদের উপর জানাবে। উইথ রিগার্ড টু বিধাননগর অলসো আমি স্পেসিফিক্যালি ফর দিস কনস্টিটুয়েন্সি বলছি, এমনিতে মানুষের প্রচুর সাড়া পেয়েছি প্রচারে গিয়ে। সেই প্রচারটা যেহেতু সাড়াটা ভালো, মানুষ রাস্তায় ঢল নেমেছে, হাজারে হাজারে মানুষ হচ্ছে মিছিলে হেঁটেছে, তো ন্যাচারালি হচ্ছে তারাও হচ্ছে যে ভোট কেন্দ্র অবধি ভোট দিতে গেছেন, তারা তাদের ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছেন। তো আমরা আশাবাদী। ভূমিকার প্রশ্ন আসে যখন হচ্ছে ত্রিশঙ্কু হয়, যদি যা আমরা যতটা আশাবাদী, বামেরা তো সরকারও করতে পারে। 2021-এর বিধানসভা ভোটের সময় থেকে নজর কাড়তে শুরু করেছে আইএসএফ। 2021 থেকেই বিধানসভায় সিপিএম কংগ্রেস শূন্য। তৃণমূল ও বিজেপি বাদে বিধানসভার শিকে ছেড়ে একমাত্র আইএসএফের। ভাঙড় থেকে জিতে আইএসএফের সবেধন নীলমণি বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। এবারও ভাঙড় কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। কয়েকটি কেন্দ্রে বামেদের সঙ্গে জোট করে এবং কিছু কেন্দ্রে আলাদা প্রার্থী দিয়েছে আইএসএফ। এবারের ভোটে তারা কতটা আশাবাদী? আমরা ডবল ডিজিট এমএলএ সংখ্যা নিয়ে বিধানসভার মধ্যে যাচ্ছি। আমি অনেক আগেই বলেছি যে আমরা যেখানে সিটগুলো দিয়েছি, 2021 সালে আমাদের সিট সংখ্যা ছিল 32টা সব মিলিয়ে, এবার আমরা 30টা। কিন্তু বিগত 5 বছরে আমাদের সংগঠন বেড়েছে, কর্মী মার খেয়েছে, জেল খেটেছে, কেস খেয়েছি আমরা, আমাদের কর্মীরা, একাধিক কর্মীকে তারা খুনও করেছে। সংগঠন বেড়েছে, কিন্তু বৃহত্তর স্বার্থের কথা ভেবে এবং অ্যাভারেজ যাতে বেশি হয় সেই স্বার্থের জন্য আমরা সেটাও মাথায় রেখে আমরা সিট সংখ্যা কমিয়েছি। ফলে আমাদের, এটাকে জোর গলায় বলছি, এবার নির্বাচনে আমরা ডবল ডিজিটের বিধায়ক নিয়ে বিধানসভার মধ্যে যাব। বাকি দেখুন, অনেকে অনেক কথা বলছে, পারলে 294 তৃণমূলকে দেখিয়ে দেবে কোনো জায়গায়, বিজেপি চাইলে তার 294টাই তাকে দেখিয়ে দেবে। কিন্তু এতটুকু আমি হলফ করে বলতে পারি, বাম আর আইএসএফ ঐক্যবদ্ধভাবে যে লড়াইয়ের বার্তা দিয়েছে, এই বাম এবং আইএসএফের অভূতপূর্ব রেজাল্ট হবে। তৃণমূল বিজেপি দুটো দলই দেখবেন যেভাবে তারা টিআরপি বাড়ানোর জন্য বা তাদের কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এত পাচ্ছে গল্প শোনাচ্ছে, এটা তারা পাবে না। বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে নাটকীয়ভাবে সাসপেন্ড হওয়ার পর বাবরি মসজিদের শিলান্যাস করে তোলপাড় ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবির। এরপর নতুন দল গড়েছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। নিজেও লড়ছেন, তার দল আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীরাও একাধিক আসনে লড়ছে। আমার দল ডবল ডিজিটে পৌঁছাবে, ডবল ডিজিটে রেজাল্টে থাকবে এবং রাজ্যের অ্যাসেম্বলি ইলেকশন 4 তারিখে আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাবেন যে হ্যাং অ্যাসেম্বলি হবে। আর আমার আমি তো জিরোতে, আমার আমজনতা উন্নয়ন পার্টি জিরো, কংগ্রেসও জিরোতে নেমেছে লড়াইয়ে, সিপিএমও জিরো থেকে নেমেছে। তো আমি সেই দিক দিয়ে বলছি যে আমি কংগ্রেস, সিপিএম, আইএসএফ তাদের থেকে আমার সংখ্যা অনেক বেশি থাকবে আমজনতা উন্নয়ন পার্টি। এই মুর্শিদাবাদে আমি বলেছিলাম জোর গলায় যে তৃণমূলকে শূন্য এনে দেবো। শূন্য যদিও না হয় 3-এর বেশি যদি যাই, তাহলে আপনারা বলবেন যে হুমায়ুন কবিরের রাজনৈতিক কোনো
অভিজ্ঞতা নেই বা মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে হুমায়ুন কবির অত্যন্ত অযোগ্য বা মানে আনফিট, এটা বলতেই পারেন। রাজনৈতিক দলগুলো যখন সম্ভাব্য ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করতে ব্যস্ত, তখন মুখে মুখে আলোচনায় উঠে আসছে আরেকটা বিষয়, এবারের রেকর্ড ভোটদানের হার। প্রথম দফার মতোই দ্বিতীয় দফাতেও পশ্চিমবঙ্গে রেকর্ড ভোটদান হয়েছে। সকাল থেকেই দলে দলে মানুষ লাইনে দাঁড়িয়েছেন, ভোট দিয়েছেন, গণতন্ত্রের উৎসবে সামিল হয়েছেন। শুধু শতাংশের হিসেবেই নয়, রেকর্ড তৈরি হয়েছে ভোটার সংখ্যাতেও। 2021-এর বিধানসভা ভোটের তুলনায় 2026-এ ভোটার সংখ্যা 51 লক্ষ কমলেও গতবারের তুলনায় এবার প্রায় 31 লক্ষ ভোট বেশি পড়েছে। পরিসংখ্যান বলছে 2021-এর বিধানসভা নির্বাচনে প্রায় 82% ভোট পড়েছিল, আর এবার 2026-এ গড়ে ভোট পড়েছে প্রায় 93%। অর্থাৎ গতবারের তুলনায় এবারের নির্বাচনে প্রায় 11% ভোট বেশি পড়েছে। এই বিপুল ভোটদান নজিরবিহীন এবং সর্বকালীন রেকর্ড। শতাংশের পাশাপাশি রেকর্ড তৈরি হয়েছে সংখ্যার হিসাবেও। 2021-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যে মোট ভোটার ছিল 7,34 লক্ষ। এসআইআরের জেরে এবার ভোটার সংখ্যা কমে হয়েছে প্রায় 6,83 লক্ষ। অর্থাৎ 2021-এর তুলনায় এবার 51 লক্ষ ভোটার কমেছে। অর্থাৎ মোট ভোটার কমলেও প্রদত্ত ভোট চোখে পড়ার মতো বেড়েছে। 2021-এ ভোট দিয়েছিলেন 6,03 লক্ষ ভোটার, আর এবার মোট ভোট দিয়েছেন 6,34 লক্ষ ভোটার। দুদফা মিলিয়ে 2021-এর তুলনায় ভোটদাতার সংখ্যা বেড়েছে প্রায় 31 লক্ষ। প্রথম দফায় যে 16টি জেলায় ভোট হয়েছে, 2021-এর তুলনায় সেই জেলাগুলিতে প্রায় 11.5 লক্ষ বেশি ভোট পড়েছে। আর দ্বিতীয় দফার 7 জেলায় বেশি ভোট পড়েছে প্রায় 9.5 লক্ষ। এখানেই প্রশ্ন উঠছে, এই বিপুল ভোটদান কেন? বুথের ভোট এবং পোস্টাল ব্যালট যদি ধরেন, এই সংখ্যাটা ইনিশিয়ালি আমরা 34 লক্ষ পাচ্ছি, কিন্তু এটা প্রায় 36 থেকে 37 লক্ষ হবে। তো আপনারা যে প্রায় 6.5 কোটির উপর কিছু ভোটার, তার 36 লক্ষ ভোটদান যদি আপনারা দেখেন, এফেক্টিভলি কিন্তু এইটাই হচ্ছে বেশি ভোটদান। এবং এই ভোটদানটার অধিকাংশই কিন্তু হিন্দু বাঙালি ভোটের বৃদ্ধি। এইটা সরকারকে রাখার ভোট না, এটা সরকারকে ফেলার ভোট। এবং এই ভোটেই ভারতীয় জনতা পার্টি সম্ভবত আশানুরূপ ভালো ফল করতে চলেছে। বিশেষজ্ঞদের মতে এর অন্যতম কারণ এসআইআরের পর ভোটদানে তৈরি হওয়া প্রবল আগ্রহ এবং এসআইআরের পর ভোট না দিলে নাম বাদ যেতে পারে এই উদ্বেগ। তাই ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও দলে দলে মানুষ এসে ভোট দিয়েছেন। যারা বহুদিন ভোট দেননি তারাও এবার ভোট দিয়েছেন। দ্বিতীয়ত, এবার ভোট হয়েছে মোটামুটি শান্তিতে, বুথে গন্ডগোল হয়নি, এলাকাতেও গন্ডগোলও ছিল নগণ্য। তাই বিপুল সংখ্যক ভোটার বুথমুখী হয়েছেন। গতবারের থেকে এবার 13% ভোটার কমেছে। অর্থাৎ গতবার যদি তালিকা অনুযায়ী 100 জন মানুষ ভোটার তালিকায় নাম থাকতো, এবার 87 জন মানুষের নাম রয়েছে। প্রথমেই 13% স্ট্রেট অ্যাওয়ে বাদ। তাই 100 জনের মধ্যে 2021-এ 84% মানুষ ভোট দিয়েছিল, আর 87 জনের মধ্যে যদি সেই হিসেবটা করা হয়, তাহলে 84%টা গিয়ে 90% প্লাস 91%-এ দাঁড়ায়। তার সাথে আরও যে 2% বা 3% অতিরিক্ত ভোট বেড়েছে, সেটাও খুব ন্যাচারাল বৃদ্ধি। শতাংশের হার তো বাড়বে, তার একটা বড় কারণ হচ্ছে যে মৃত ভোটার এবং যারা শিফটেড ভোটার, স্থানান্তরিত ভোটার, যারা ভোট দিতেন না বা একাধিক জায়গায় নাম আছে, সেই নামগুলো লিস্ট থেকে বাদ গেছে। এবার সেই নামগুলোর মধ্যে একটা অংশের ভোট তৃণমূল ছাপ্পা দিত, যেমন দ্বিজেনবাবুর ভোট দিত। এইবার যদি ঠিকঠাক করে সুযোগ পেতে, এবার হয়তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভোটটা কি আশা ভোসলের ভোটটাও পশ্চিমবাংলায় পড়ে যেত। কিন্তু সেই নামগুলো যেহেতু ভোটার লিস্ট থেকে বাদ গেছে, সেহেতু তৃণমূল কংগ্রেস যে ভোটটা দেয় সেটাকে বাদ দিয়েও একটা বড় অংশের ভোট এবার পড়েনি বা লিস্টে নামগুলো ছিল না। অতএব অটোমেটিক্যালি পোল ভোটের পার্সেন্টেজ বাড়বে। দ্বিতীয় কথা, এবার আমরা দেখেছি যে মানুষের মনে একটা তীব্র ভয় তৈরি হয়েছিল যে আমি যদি এবার ভোটটা না দিই তাহলে আমার নাম আবার কেটে যেতে পারে। নজিরবিহীনভাবে এবার যে বিপুল ভোট পড়েছে, তাতে কার লাভ আর কার ক্ষতি হবে? এত মানুষ যে ভোট দিলেন, তা কি পরিবর্তনের জন্য নাকি প্রত্যাবর্তনের পক্ষে, তা বোঝা যাবে সোমবার। রেকর্ড ভোট, বাম্পার ভোট, এতে কার লাভ কার ক্ষতি, এ নিয়েই এখন জোর বিতর্ক। একাধিক জেলায় 90% উপরে ভোট পড়েছে, একাধিক বুথে ভোট পড়েছে 96 থেকে 99%। যেমন উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের চণ্ডীগড় রোহান্ডা গ্রাম পঞ্চায়েতের রোহান্ডা হাই স্কুলের 261 নম্বর বুথ। এখানে মোট ভোটারের সংখ্যা 1221, আর ভোট দিয়েছে 1212।
মাত্র 9 জন ভোট দেননি, অর্থাৎ ভোট পড়েছে 99.3%। টোটাল ভোটার 1226, 5 জন ডিলিট হয়ে গেছে। টোটাল ভোট দিয়েছে 1212, 9 জন ভোট দেয়নি। এবার এত পার্সেন্ট কেন হলো? এসআইআর নিয়ে একটা ঘটনা, একটা গল্প এলাকায় রটেছে, যার জন্য প্রচুর মানুষ ভোট দিয়েছে। এত প্রচুর সংখ্যক ভোটার বুথে আসাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূলের সঙ্গে আইএসএফের রাজনৈতিক চাপানোতা শুরু হয়েছে। তৃণমূলের বক্তব্য, বরাবরই এখানকার বাসিন্দারা আনন্দের সঙ্গে ভোটের দিন ভোট দিতে আসেন। এবার এসআইআরের কারণে প্রচুর মানুষের নাম বাদ গেছে, যারা মৃত, যারা অন্যত্র চলে গেছেন তাদের নাম বাদ গেছে। কাজেই যে সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তারা প্রত্যেকবারই ভোট দেন, অর্থাৎ এটা নতুন কিছু নয়। কিন্তু আইএসএফের বক্তব্য, শাসক দলের রক্তচক্ষু এড়িয়ে নির্বাচন কমিশন যেহেতু অভয় দিয়েছেন, সেই কারণেই ভোটাররা বুথমুখী হয়েছেন। এর আগেও আমাদের যখন বিভিন্ন ইলেকশন হয়েছে আমরা দেখেছি যে আমাদের রোহনটাতে কিন্তু ভোট পড়ার মানসিকতা বা প্রবণতা একটু বেশি। তার কারণ আমরা প্রত্যেকেই ভোট দিই এবং আনন্দের সঙ্গে সঙ্গেই ভোট দিই। এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এসআইআরের জন্যে যে ডিলিট ভোট এবং যে ট্রান্সফার ভোট, সেটা টোটালটাই এখান থেকে শিফটেড হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে। সেই কারণে প্রায় কোথাও দেখবেন আপনি 90%-এর মতো প্রায় ভোট পড়েছে আমাদের রোহনটাতে। নির্বাচন কমিশনারকে তিনি যে মানুষের মনে থেকে এই ভয় বার করে আজকে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে। খামারপাড়া, খাসপুর, রমাগাছি, এদিকে 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, 15 বছর পরে মানুষ ভোট দিয়েছে। এটা গণতন্ত্রের একটা উৎসব। মানুষ যাকে ভালো লাগবে ভোট দিক, কিন্তু মানুষ ভোট দিতে পেরেছে, আমরা খুশি। উত্তর 24 পরগনারই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের 63 নম্বর বুথ। এখানে মোট ভোটারের সংখ্যা 601, আর ভোট দিয়েছে 593 জন, অর্থাৎ ভোট পড়েছে 98.7%। 601 জন ভোটার, 593 জন ভোট দিয়েছে, 98% পোল। কেন্দ্রীয় বাহিনী ছিল, এবছরে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে, এটা একটা ব্যাপার। আর তাছাড়া আমার বুথে খুব একটা কোনোদিনও কোনো সমস্যা হয়নি। আমার এই দুটো বুথে শান্তিপূর্ণভাবেই ভোট হয়, 90% উপরে ভোট হয়। এবছরে একটু অপেক্ষাকৃত বেশি ভোট হয়েছে আর কি। আর এই বুথে এসআইআরে মৃত ও স্থানান্তরিত 57 জন ভোটারের নাম আগেই বাদ গেছে। এছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ পড়েছে 45 জনের নাম, অর্থাৎ তারপরও যা ভোট পড়েছে তার রেকর্ড। নিশ্চিন্তে ভোট দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। হারোয়া বিধানসভা কেন্দ্রের 2টি বুথেও রেকর্ড ভোট পড়েছে। দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের 135 নম্বর বুথ। এখানে মোট ভোটার 780, আর ভোট দিয়েছে 765 জন, অর্থাৎ ভোট পড়েছে 98%। এসআইআর হওয়ার পরেই প্রথম ভোট। অনেক যারা এখান থেকে বাইরে কাজ করে তারা পর্যন্ত সবাই এখানে বাড়ি চলে এসছে এই ভোটটা দেওয়ার জন্য, যাতে পরবর্তীকালে সব ঠিক থাকে। অনেক মহিলারা আছে যারা বাইরে বিয়ে হয়েছে, তারা পর্যন্ত আমি কালকে দেখলাম সব এখানে এসে ভোটটা দিয়ে গেছে। এবারে নির্ভয়ে সবাই ভোট দিতে পেরেছে, কোনো ভয়টাই ছিল না। এবার পুলিশ প্রশাসন তো প্রচুর ভালোভাবে করা সব গার্ড দিয়েছে। অন্যদিকে এই বিধানসভা কেন্দ্রেরই দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খোর্দ শিশু শিক্ষা কেন্দ্রের 139 নম্বর বুথ। এখানে মোট ভোটার 1192, আর ভোট দিয়েছেন 1122 জন, অর্থাৎ ভোট পড়েছে 94.1%। হারোয়া বিধানসভার 139 নম্বর বুথ। এখানে প্রচুর ভোট পড়েছে গতকাল নির্বাচনে। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে এখানে প্রচুর পরিযায়ী শ্রমিকের বসবাস। অন্যান্য নির্বাচনের ক্ষেত্রে দেখা গেছে তারা কেউ ভিন রাজ্য থেকে এসে এ রাজ্যে ভোট দিতে আসেননি, কিন্তু একে এসআইয়ের আতঙ্ক, আর সেই কারণেই তারা আতঙ্কেই প্রচুর টাকা খরচা করে ভিন রাজ্য থেকে এসছেন শুধুমাত্র ভোট দেবার জন্য। বিজেপি সরকারের চক্রান্তে যে এসআইআরটা হলো, এতে যে কত মানুষ আত্মহত্যা করেছে, মানুষের মনে, সাধারণ মানুষের মনে একটা ভয় চলে আসছে। বিভিন্ন জায়গা থেকে যেমন মানুষ, পরিযায়ী শ্রমিকরা, তারা একটা ভোটের জন্য এসছে যাতে আমাদের বাংলাটাকে রক্ষা করার জন্য। প্রশাসনিক যা ব্যবস্থা, তারা যা মোটামুটি আপনার ধরুন যেভাবে তারা সেন্ট্রাল ফোর্স যা সহযোগিতা করেছে, দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি এখানে হুমকি ধুমকির ভয় থেকে। সেখান থেকে তার দিক দিয়ে দেখতে গেলে মানুষ পুলিশের সহযোগিতা নিয়ে, সেন্ট্রাল ফোর্সের সহযোগিতা নিয়ে মানুষ হেসে খেলে আরামসে ভোট দিয়েছে। ভোটদানের রেকর্ড, ভোট শতাংশে তো বটেই, ভোটার সংখ্যাতেও রেকর্ড।
হুগলি জেলার 18টি বিধানসভা কেন্দ্র। এই জেলায় ভোট পড়েছে 91.43%। এর মধ্যে গোঘাট বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পড়েছে। এই কেন্দ্রে ভোটদানের হার জেলার সবকটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি 93.57%। হুগলি জেলার আরেকটি বিধানসভা কেন্দ্রে ধনেখালিতেও ভোট পড়েছে 93%-এর ওপর। গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের কুলতলা প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রের 124 নম্বর বুথে ভোট পড়েছে 99%-এর ওপর। এই কেন্দ্রে ভোটার রয়েছেন 1340 জন আর ভোট দিয়েছেন 1319 জন। নিরাপত্তা মানে কঠিন নিরাপত্তা ছিল, তার উপরেও কিন্তু মানুষ যে ভোট দিয়েছে কোনো সমস্যা কিন্তু দেখা যায় না। ওটা 99% ভোট পড়েছে। কত নম্বর বুথে ওটা? 124 নম্বর বুথ। নিরাপত্তা খুব আঁটো ছিল, কেন্দ্র বাহিনী ছিল, বাইরে এই স্কুল পাঁচিল দেওয়া স্কুল, বাইরে সমস্ত লাইন দেওয়ান করেছিল, কেন্দ্র বাহিনী ছিল, বাইরেও ছিল, ভিতরে কেউ প্রবেশ করেনি। প্রতিটা একে একে একটা ভোটারকে ছাড়ছে, ভোট দিচ্ছে, যে যার বেরিয়ে যাচ্ছে। বিপুল ভোটের রেকর্ড হয়েছে সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রেও। সপ্তগ্রাম বিধানসভার বাদিনাল প্রাথমিক বিদ্যালয় এখানকার 222 নম্বর বুথে মোট ভোটার 626 জন। এর মধ্যে ভোট দিয়েছেন 593 জন। এই 593 জনের মধ্যে পুরুষ ভোটার 311 জন ও মহিলা ভোটার 282 জন। হ্যাঁ, এবছর একটু সব মানুষের মধ্যে উৎসাহটা বেশি। যারা পরিযায়ী ছিল তারাও বাইরে থেকে এসেছে একটা উৎসাহের সাথে ভোট দেওয়ার জন্য। ভোট প্রায় হয়েছে আমাদের এখানে, আমার পাশের বুথটা হয়েছে 6টা পর্যন্তই হয়েছে। আমারটা একটু আগে, একটু ভোটার কম ছিল বলে একটু আগে, একটু ফাঁকার মধ্যেই হয়ে গেছে আর কি। সপ্তগ্রাম বিধানসভায় 93%-এর উপর ভোট পড়েছে। মানুষ এবারে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, যে যারা ভোট দিতে পারতো না, যারা ভয়ে থাকতো, যারা মনে করতো না ভোট দিতে ঝামেলা হতে পারে, অনেক বয়স্ক প্রবীণ নাগরিক আছে যারা ভোটের দিকে তাকাতো না। আমি এবারে দেখেছি যারা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ভোট করিয়েছি, 80 ইয়ার্স ওল্ড যারা আছে, এবং তার সাথে যাদের বয়স্ক যারা আছেন, যারা ভোট জানি যে হয়তো দিতে আসবে না, কিন্তু তারাও তার বাড়ি ফ্যামিলির লোককে বলছে আমাকে ভোট দিতে নিয়ে চল। প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও নজিরবিহীন ভোটের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। ভোটাধিকার প্রয়োগ করেছেন রেকর্ড সংখ্যক ভোটার। প্রথম দফায় 93.19% এবং দ্বিতীয় দফায় ভোট পড়েছে 92.56%। নির্বাচন কমিশন সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনায় 93.17% ভোট পড়েছে। এই জেলার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের 188 ও 188 এ বুথের ভোট কেন্দ্র ছিল কন্যানগর। সেখানে 1243 ভোটার রয়েছেন। ভোট দিয়েছেন 1170, অর্থাৎ 94% ভোটারই ভোট দিয়েছেন। বিপুল ভোট পড়েছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার সহ বিভিন্ন জায়গাতে, এবং আমরা রয়েছে এই মুহূর্তে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে। এবং সেই বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে এই যে স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছে কন্যানগর কলোনি ইপিএফ স্কুল, এবং সেখানে দুটি বুথ রয়েছে, যেমন 188 এবং 188 এ। এই দুটি বুথের মধ্যে যে মোট ভোটারের সংখ্যা 1243 এবং তার মধ্যে ভোট পড়েছে 1170, অর্থাৎ শতাংশের হিসেবে দেখলে প্রায় 94%-এর ওপরে কিন্তু ভোট পড়েছে। এবং এখানেও কিন্তু যে বিষয়টা সাধারণ মানুষ বলছে যে ভয় ডরহীনভাবে তারা ভোট দিতে আসতে পারছিল, এবং তার জন্যই এই রকম ভোট পার্সেন্টেজ এবারেও কিন্তু বিভিন্ন প্রান্তে সেই জায়গায় দেখা যাচ্ছে, এবং তার মধ্যে রয়েছে এই বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রও। খুব শান্তিপূর্ণ, খুব সুন্দর ভোট হয়েছে একদম। এবারে ভয়ের কোনো ব্যাপার ছিল না, কিছু না, খুব সুন্দর ভোট হয়েছে, শান্তিপূর্ণ ভোট হয়েছে। আমাদের পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, পানাকুয়া, কুলেরদারি, আমগাছিয়া, সেখানে মানুষ দীর্ঘ 15 বছর ভোটই দেয়নি, তারা মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। দক্ষিণ 24 পরগনার 31টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ক্যানিং পূর্বে 97.51%। ভোট কেন্দ্রে ভোট দিতে ঢুকছেন এক বৃদ্ধ, দিলেন ভোট, এরপরই মেঝেতে পড়ে গেলেন। দ্বিতীয় দফার ভোটে হাওড়ার উদয়নারায়ণপুরে এই বৃদ্ধের মৃত্যু ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। মৃতের নাম পূর্ণচন্দ্র দলুই, বয়স 82। তিনি হাওড়ার উদয়নারায়ণপুরে 245 নম্বর বুথের ভোটার। অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বুধবার ভোট দেওয়ার পরই মারা যান। পরিবারের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ধাক্কাতেই মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। দাঁড়িয়েছিলাম, ঢুকতে দেয়নি, তারপরে বলার পরে বলে না ঢুকতে দেওয়া যাবে না, ঠেলাঠেলি দেখো আমাকে হাতে ঠেলে দিয়েছে কোথা, বলার পরে আমি যেতে গেলাম, আমাকে যেতে দিল না, সিআরপিএফ ঠেলে দিয়েছে, পড়ে গেছে, পড়ে যেতে কেউ তুলে না, তারপরে আমি ছুটে গিয়ে ধরে ভোট দিতে গেছে, মুসিনি আমি ঠেলে যে দিয়েছে মেশিনি পড়ে গেছে।
এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে লিখেছেন, উদয়নারায়ণপুরে এক বৃদ্ধ তার ছেলের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। নিজে নিজে হাঁটার মতো শারীরিক অবস্থা না থাকায় তার ছেলে তাকে বুথে ঢুকতে সাহায্য করার চেষ্টা করেন। কেন্দ্রীয় বাহিনী দুজনকেই ধাক্কাধাক্কি ও মারধর করে। বৃদ্ধটি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে পৌঁছানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। এই প্রেক্ষাপটে ভোট গ্রহণ কেন্দ্রের এই ভিডিও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যে ভিডিওতে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে ভোট দিতে ঢুকছেন এক বৃদ্ধ। ভোট দেওয়ার পর মেঝেতে পড়ে গেলেন তিনি। এই ভিডিও প্রকাশ করে নির্বাচন কমিশনের দাবি, ৮২ বছর বয়সী পূর্ণচন্দ্র দলুই ২৯ এপ্রিল ২৪৫ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলেন। শারীরিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও তিনি নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তাকে সাহায্য করতে তার ছেলে বুথের ভেতরে ইভিএম পর্যন্ত যেতে পেরেছিলেন। ভোট দেওয়ার পর বয়সজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে আমতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে পৌঁছানোর আগেই তাকে মৃত ঘোষণা করা হয়। আমি যে ডিও থেকে রিপোর্ট পেয়েছিলাম, আমার কাছে রেকর্ড আছে, ডিও বললেন উনি ভোট দিয়ে বেরিয়ে গেছিলেন, তারপরে একটা হার্ট অ্যাটাক কী ছিল ওটা হলো। দেওয়ার নো কমপ্লেন্ট, কিছু হয়েছে নি হয়েছে, ধাক্কাধাক্কি কী দিয়েছে নি দিয়েছে, কেউ তো দেখেনি ওখানে। যে দেখেছে তো কমপ্লেন করুন না। এটা নির্বাচন কমিশন ভিডিও সামনে আনার পর তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে বিজেপি। আসলে এমন মৃত্যুবিহীন ভোট 15 বছর না 50 বছরে বাংলার মানুষ দেখতে পায়। যারা কেন্দ্রীয় বাহিনীর ওপর এই ধরনের দোষ চাপাচ্ছেন তাদেরকে রাষ্ট্রদ্রোহী ছাড়ার কিছু বলতে ইচ্ছে করে না। এই দফাতেই সব জায়গায় বাম্পার ভোটিং হয়েছে। এই উপচে পড়া ভোটের নেপথ্যে নানা কারণ থাকতে পারে, তার মধ্যে অবশ্যই একটা হলো এসআইআর। এবার ভোট না দিলে পরে ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে, এই আশঙ্কা থেকেও অনেকে ভোট দিয়েছেন। ভিন রাজ্য ভিন দেশ থেকে ট্রেনে প্লেনে চড়া দামে টিকিট কেটে অনেকেই ফিরেছেন রাজ্যে। যেমন সল্টলেকের বাসিন্দা, পেশায় চিকিৎসক অর্ণব সরকার। 20 বছরের উপর কর্মসূত্রে থাকেন প্যারিসে। বিধাননগর কেন্দ্রের ভোটার তিনি। দ্বিতীয় দফায় ভোট দিতে আকাশপথে প্রায় ৮০০০ কিলোমিটার পেরিয়ে শেষবার ভোট দিয়েছিলেন 2011 সালে। এসআইআর হয়েছে এবছর, সেরকম একটা নতুন আবহাওয়া, তো সেই হিসেবে মনে একটা ছিল যে অনেকদিন ভোট দেওয়া হয়নি, এবার ভোট দিতে যেতে হবে। সুদূর ইউরোপ থেকে 11 বছর পর ঘরে ফিরে দিলেন ভোট। শান্তিপূর্ণভাবে ভোট প্রয়োগ করতে পেরে নির্বাচন কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন বিধাননগরের বাসিন্দা চিকিৎসক অর্ণব সরকার। আমার মনে হয় ঐতিহাসিক যেটা আমি দেখলাম এবছর, সেটা হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গে হয়তো প্রথমবার আমার অন্তত দেখা যে বিশেষ কোনো হিংসা হয়নি এবং কোনো মানুষের মৃত্যু হয়নি। সেটা একটা বিরাট বড় ব্যাপার। কেননা এত বছর ধরে আমরা সবসময় শুনে আসতাম যে ভোটের আগে এতজনের মৃত্যু হয়ে গেল, এখানে এতজনের মৃত্যু হলো, আজকে এখানে বোম পড়লো, কালকে এখানে, সেইগুলো যে হয়নি সেটা একটা বিরাট বড় উৎসব। এটাই আমার মনে থাকবে। এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে এত সংখ্যায় ভোট দেওয়া, সেটাও একটা বিরাট বড় ব্যাপার। ভোট কেন্দ্রে লম্বা লাইন, বিপুল উৎসাহ, রেকর্ড ভোট। দুদফায় কার্যত উৎসবের মেজাজে ভোট দিয়েছেন ভোটাররা। ভোট দিতে ঘরে ফিরেছেন অনেকেই, ভিন রাজ্য থেকে এমনকি ভিন দেশ থেকেও। এখন ভোট দিয়ে ফিরতে গিয়ে অনেকেই নাস্তানাবুদ হচ্ছেন, কারণ ট্রেনে লম্বা ওয়েটিং লিস্ট। আবার প্লেনে ফিরতে গিয়েও সমস্যা। অভিযোগ ঝোপ বুঝে কোপ মারছে বিমান সংস্থাগুলিও। বিমান পথে কলকাতা থেকে যে রুটের ভাড়া গড়ে ৫ থেকে ৮,০০০ টাকা, যাত্রীদের অভিযোগ বৃহস্পতিবারই এক ধাক্কায় সেটা বেড়ে হয়েছে ৩০ থেকে ৪০,০০০ টাকা। কর্মসূত্রে যারা ভিন রাজ্যে থাকেন তাদের অনেকেই রাজ্যে ফিরে এসেছিলেন ভোটের জন্য। ভোট শেষ হয়ে গেছে, এখন আবার ফেরার পালা। কিন্তু এই যাওয়ার আশায় নাভিশ্বাস উঠছে প্রত্যেকেরই, কারণ ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, আর প্লেনের ভাড়া আকাশ ছোঁয়া। হাওড়ার বাসিন্দা সুপর্ণা মিত্র, তার মেয়ে কর্মসূত্রে থাকেন দিল্লিতে, এসেছিলেন ভোট দিতে। এবার দিল্লি ফিরতে গিয়ে বিমানের ভাড়া দেখাচ্ছে ৪৩,০০০ টাকা। ভোটের জন্য এসেছিল, পরশু ভোরবেলা এসছে, সন্ধ্যের টিকিট কাটতে পারিনি, ৪৩,০০০ লাস্ট দেখিয়েছে টিকিটের দাম। আর হ্যাঁ, ওই জন্য মাঝরাতের টিকিটে আমাদের হাওড়া থেকে এসে মাঝরাতে এসে ওকে কালেক্ট করতে হলো, যেহেতু প্লেনেই ফ্লাইট মাঝরাতে টিকিটের রেট একটু কম ছিল। কেন এতটা হাই হবে? ফ্লাইটের টিকিটের দামটা এতটা হাই হবে কেন? দিল্লি থেকে আসতে নর্মাল যেখানে লাগার কথা ৫ থেকে ৬,০০০, সেখানে টিকিটের দামটা বাড়াতে বাড়াতে একটা সময় দেখি 32,000 ইভেন 40,000 অবধি। ওয়াই?
এই জায়গাটা হবে কেন, কন্ট্রোল থাকবে না কেন? প্রায় একই অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে হাজরার বাসিন্দা জয়া রায়কে। তার মেয়ে ভোট দিতে বেঙ্গালুরু থেকে কলকাতায় এসেছে। তার দাবি, বেঙ্গালুরু ফিরতে এখন বিমান ভাড়া 25,000 টাকা দেখাচ্ছে। মেয়ে ভোট দিতে এসেছেও 10-এর ওপর দিয়ে কেটে, কিন্তু যদি মনে করতো যে আমি আজকে যাব, গতকাল কাটবো টিকিটটা, তাহলে এখন 25-এর কাছাকাছি দাম। লাইটের ইয়েটা একটু বেড়েই গেছে। বর্ধমানের বাসিন্দা মতিলাল মুর্মু ভোট দিতে বেঙ্গালুরু থেকে এসেছিলেন। তার দাবি, ফেরার জন্য ট্রেনের টিকিট না মেলায় 19,000 টাকা দিয়ে প্লেনের টিকিট কাটতে হয়েছে। ট্রেনে এসছি, ভিড় অনেক, রিজার্ভেশনে অনেক ভিড়। যাওয়ার সময় ট্রেনে যাচ্ছি, কেটে যাচ্ছি, মানে ডাইরেক্ট যাচ্ছি না, ব্যাঙ্গালোর যাচ্ছি না, চেন্নাই হয়ে যাব। একটু কম পড়ছে, মানে আগে থেকে প্ল্যান করা ছিল এরকম। এখন আই থিঙ্ক 19,000 থেকে স্টার্ট এরকম। ট্রেনেও এখন লম্বা ওয়েটিং লিস্ট। পূর্ব রেলে না প্যাসেঞ্জারদের জন্যই মানে ভীষণভাবে আমরা কনসার্ন, মানে ইনফ্যাক্ট প্যাসেঞ্জার আমাদের সেন্টারে থাকে। তো যারা ধরুন ইলেকশনের জন্য যেসব এসেছেন তাদেরকে দুভাবে আমরা ডিল করি। একটা ধরুন যারা রিজার্ভ টিকিটে আসে তারা প্ল্যান করে আসছেন, সুতরাং তারা সেইভাবেই ফিরে যাচ্ছেন। এবার হতেই পারে যে অনেকের ফেরার সময় কোনো টিকিট নেই, সেক্ষেত্রে আমরা ধরুন আমাদের রিগ্রেট লিস্ট দেখার পরে আমরা দেখি যে কোন কোন ট্রেনে আমাদের রিগ্রেট হয়ে যাচ্ছে, মানে ওয়েটিং লিস্টেও আর টিকিট পাওয়া যাচ্ছে না, সেই সব রুটে আমরা কিন্তু সেপারেট স্পেশাল ট্রেন চালিয়ে দিই। আমরা মে মাসে না একটা আমাদের সুবিধা যে ইলেকশন ইয়ারে মে মাসে কিন্তু আমরা সবসময় প্রচুর স্পেশাল ট্রেন চালাই। সেই স্পেশালগুলো কিন্তু আমাদের যারা ফিরে যেতে চাইছেন তারাও কিন্তু সেই স্পেশালগুলো ধরেও ফিরে যেতে পারবেন। সুতরাং যে শুধু আমার যেগুলো রেগুলার ট্রেন তাতে ওয়েটিং লিস্ট আছে বলেই যে আমি ফিরতে পারবো না সেরকম ব্যাপার নেই। আমাদের দেখতে হবে সেই রুটে অল্টারনেট কি আমাদের সামার স্পেশাল চলছে। তাছাড়াও যদি আমরা দেখি আনরিজার্ভ টিকিট বা আনরিজার্ভ প্যাসেঞ্জারদের জন্য যে কোনো স্টেশনে কোনো ট্রেনে বা কোনো ট্রেনে খুব হেভি রাশ হয়েছে, আমাদের গ্রাউন্ডে আমাদের কমার্শিয়াল স্টাফ আছে, আমাদের আরপিএফ আছে, যে মুহূর্তে ফিডব্যাক দিয়ে দিই আমরা সাইমultaneously সেম পাতে অল্টারনেট ট্রেন চালিয়ে দেওয়ার বন্দোবস্ত করি। এরই মধ্যে নির্বাচন কমিশন ও তৃণমূলের সংঘাত গড়ালো আদালতে। ভোট গণনা সংক্রান্ত একটি মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডু বললেন, কোর্টে রাজনৈতিক ভাষণ দেবেন না, আপনার অসহায়তা এবং হতাশা প্রকাশ পাচ্ছে। পাল্টা তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি ডিস্টার্বিং এলিমেন্ট। হাইকোর্টের বিচারপতি ছিলেন? ছি! গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের কেন নিয়োগ করা হয়েছে, এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। বৃহস্পতিবার আদালতে তৃণমূলের আইনজীবী সওয়ালে বলেন, রাজ্যের সরকারি কর্মীদের কেন বাদ দেওয়া হয়েছে? যারা এতদিন ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকলেন তাদের কেন বাদ দেওয়া হলো? নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কেন ওই পদে নিয়োগ করলো নির্বাচন কমিশন? কমিশনের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও এই নিয়ে কিছু জানায়নি তারা। মুখ্য নির্বাচনী আধিকারিকের আইনজীবী প্রশ্ন তোলেন, বিধি অনুযায়ী আমরা কেন্দ্র বা রাজ্য যে কোনো জায়গার কর্মীদের নিয়োগ করতে পারি। কমিশন কি আইন বিরুদ্ধ কাজ করেছে? কেন্দ্রীয় সরকারি কর্মী বলে তারা কি অবৈধ বা অনৈতিক কাজ করবেন? এই অভিযোগ একটা গোষ্ঠীর বিরুদ্ধে কেন তোলা হবে? শুধুমাত্র আশঙ্কার ভিত্তিতে অভিযোগ তোলা হচ্ছে, কোনো তথ্য প্রমাণ নেই। কেন্দ্রীয় সরকারি কর্মীরা গণনা কেন্দ্রে বসে রাজনৈতিক দলের কর্মীদের ভয় দেখাবেন, হুমকি দেবেন, এই সব অভিযোগ করা হচ্ছে। এর প্রমাণ কোথায়? এই মামলার কোনো ভিত্তি নেই। মুখ্য নির্বাচনী আধিকারিকের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি কৃষ্ণ রাও বলেন, আপনারা কেন এই অনমনীয় মনোভাব গ্রহণ করছেন? নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার জন্য আইন অনুযায়ী যে ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রয়েছে সেই আইন মেনেই আমরা কাজ করছি। আধিকারিক নিয়োগ, বদলি এবং অপসারণের ক্ষমতা সংবিধান আমাদের দিয়েছে। এতদিন পর্যন্ত কেন মামলা করেনি তৃণমূল? যেহেতু সোমবার গণনা, তাই বৃহস্পতিবার করা হয়েছে। এটা শেষ মুহূর্তে গণনা পিছিয়ে দেবার কৌশল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, একটি মাত্র রাজনৈতিক দলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কমিশনের ক্ষমতা খর্ব করেছে। এসআইআর প্রক্রিয়ায় বিচার বিভাগকে নিযুক্ত করেছে, ট্রাইব্যুনাল তৈরি করেছে। এরপরে নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, কোর্টের রাজনৈতিক ভাষণ দেবেন না, আপনার অসহায়তা এবং হতাশা প্রকাশ পাচ্ছে। পাল্টা তৃণমূলের আইনজীবী বলেন, আপনি ডিস্টার্বিং এলিমেন্ট। হাইকোর্টের বিচারপতি ছিলেন? ছি! প্রতি রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম হতে পারে না। তৃণমূল কংগ্রেস এখনো মনে করছে যে লুটটা অব্যাহত রাখবে, কিন্তু সেটা সম্ভব নয়। মানুষ যেভাবে ভোট দিয়েছেন, যেভাবে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন হয়েছে, যেভাবে ভয়মুক্ত হয়ে একটা অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, ঠিক একইভাবেই গণনা হবে। কেউ এর মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না। তবে আবার বলছি, খেলা শেষ। এআরও যারা সাধারণভাবে রিটার্নিং অফিসার প্রত্যেকটা বিধানসভার, তাদের নাকি এই শেষ মুহূর্তে নির্বাচন হয়ে যাওয়ার পরে বদলে যাওয়ার কথা হচ্ছে, যে কেন্দ্রীয়
কর্মচারীদের রাখা হবে, কেন্দ্রীয় যারা কাজ করে, কিসের জন্যে? তার মানে প্রত্যক্ষভাবে বলা হচ্ছে, একদিকে বিজেপি বলছে যে আরে নির্বাচন আমাদের জন্য খুব ভালো হয়েছে, আর উল্টো দিকে নির্বাচন কমিশনকে চাপ দিচ্ছে যে শেষ বেলায় কাউন্টিংয়ে যদি কিছু সুবিধে পাই, যে রিটার্নিং অফিসার হবে সে আমার, পর্যবেক্ষক আমার হবে, তারপর যা ইচ্ছে রেজাল্ট বার করব। এইভাবে হঠাৎ হঠাৎ ইলেকশন কমিশন মত বদল করতে পারেন না। স্টেক হোল্ডার অর্থাৎ পলিটিক্যাল পার্টিদের বিশেষ বক্তব্য আছে এই বিষয়ে। এরকমভাবে ইলেকশন কমিশন তুগলকি মনোভাব দেখাতে পারেন না। ভোট পর্ব শেষ, এবার ফলের অপেক্ষা। তার আগেই দক্ষিণ 24 পরগনার ফলতা কেন্দ্রে 23টা বুথে পুনর্নির্বাচন দাবি করেছে বিজেপি, যার প্রেক্ষিতে তৎপর খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার নির্দেশে স্ক্রুটিনির কাজ তদারকির জন্য সোজা ডায়মন্ড হারবারে পৌঁছলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএম কারচুপি সহ নানা অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। আমরা অবজেকশন দিয়েছি, 150টা বুথের মতো অবজেকশন দিয়েছি এবং বলেছি যে আমাদের এই বুথগুলো কিছু বুথে সেলোটেপ মারা ছিল এবং কিছু বুথে আতর দিয়ে দেওয়া হয়েছিল। এই সবার ভিত্তি করে অভিযোগ জানিয়েছি এবং অভিযোগ জানানোর পরে ওনারা সেটা দেখেছেন, দেখে বলে আমরা খতিয়ে ব্যবস্থা নেব। বিজেপির অভিযোগ পেয়ে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবারই বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফোন করেন জ্ঞানেশ কুমার। নির্দেশ দেন ডায়মন্ড হারবারে গিয়ে স্ক্রুটিনির কাজে তদারকি করার জন্য। মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশ পেয়ে ডায়মন্ড হারবারে পৌঁছন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি স্ট্রং রুমে ঢোকেন তারা। এখানে ফলতা, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলপি, রায়দিঘি ও মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের ইভিএমগুলি রয়েছে। সেখানে নিজে বসে থেকে গোটা স্ক্রুটিনি পর্বে নজরদারি করেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। স্যার, এবারে রিপোলে কেন বিশেষ পর্যবেক্ষককে যেতে হলো স্যার? রিপোলের তো অলমোস্ট দেখুন, বিশেষ পর্যবেক্ষক যেটা আছে ওনার ডিসকাশন আছে কোথায় যাবেন। উনি যে সময় যেতে পারেন, স্ক্রুটিনি দেখা যাতে যেখানে যেতে পারেন, ওনাকে জিজ্ঞাসা করবেন উনি কেন গিয়েছেন। স্যার, রিপোর্ট হচ্ছে তো তাহলে? আমি কিছু বলতে পারবো না। এদিন সুব্রত গুপ্ত আসার আগে স্ট্রং রুমে পৌঁছে যান ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিশেষ পর্যবেক্ষকের আসার খবর পেয়ে সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থীও। বিজেপি কি বলবে আমাদের দেখার দরকার নেই, কারণ বিজেপি 3টে হাত, একটা ডান হাত, একটা বাম হাত, একটা অজু হাত। না না, আমাদের খবর দেওয়া হয়নি, আমি এসছি এক্ষুনি। আমাদের খবর দেওয়া হয়নি। এই আরোকে নিয়ে যত অভিযোগ আমাদের জানানো, হ্যাঁ পুরো সব নির্বাচন করতে হবে, আমাদের খবর দেওয়া হয়নি। এবার নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে, পুনর্নির্বাচন কি হবে, হলে কতগুলো বুথে, সেটাই এখন দেখার। এবিপি আনন্দ।